আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকের বাংলা ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তোমরা কে কোথা থেকে ক্লাস করছো কমেন্টে জানাও। তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম, তোমরা সবাই তাড়াতাড়ি গ্রুপ লাইভে যুক্ত হয়ে যাও। আজকে আমরা বাংলার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ গল্প পড়বো, আমাদের সকলেরই অনেকেরই এটা প্রিয় গল্প। আশা করছি আজকের ক্লাসটা করার পর থেকে এই গল্পটা তোমার কাছে আরো অনেক বেশি প্রিয় হবে। আজকে আমরা খুব সহজভাবে বাংলার অত্যন্ত জনপ্রিয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিলাসী গল্পটা পড়বো, A to Z। তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য বিলাসী থেকে যা যা প্রয়োজন আজকের এই একটা ক্লাসের মাধ্যমে সবকিছু শেষ হয়ে যাবে। তোমরা দ্রুত লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাও, আমরা খুব তাড়াতাড়ি এই ক্লাসটা শুরু করব। তোমরা কে কোথা থেকে ক্লাস করছো একটু কমেন্টে জানিয়ে দিও। নাহার নেহা বলছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম নাহার, কেমন আছো তুমি? তোমরা হয়তো জানো আগামীকাল থেকে কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাসটা শুরু হচ্ছে, তোমাদের সকলের সেই আকাঙ্ক্ষিত ব্যাচ, যেটা তোমরা বারবার আমাদেরকে জিজ্ঞাসা করো যে ভাইয়া পেইড ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে, পেইড ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে। তোমাদের সেই অপেক্ষার পালা শেষ, অপেক্ষার প্রহর শেষ। আগামীকাল থেকে তোমাদের রুটিন অনুযায়ী ধারাবাহিক তোমাদের পেইড ব্যাচের যে ক্লাস, প্রত্যেক দিনই তোমাদের সেই ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। আজকে আমরা আমাদের যে ফ্রি লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা পড়বো হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বিলাসী গল্পটি। নাহার নেহা বলছো ভাইয়া কেমন আছেন? আমি অনেক ভালো আছি, তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাও। হ্যাঁ, তোমরা সবাই লাইভে যুক্ত হচ্ছ, আমি তোমাদেরকে আরো 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা এই সময়ের মধ্যে লাইভে যুক্ত হয়ে যাও, আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। তোমাদের বন্ধুরা যারা আছে, যারা লাইভ ক্লাস আমাদের সাথে প্রতিনিয়ত করে, তোমরা সবাইকে মেনশন করে দাও, সবাইকে জানিয়ে দাও যে ক্লাসটা শুরু হয়ে গেছে। শুভ্র চক্রবর্তী বলছো স্যার কেমন আছেন? আমি অনেক ভালো আছি শুভ্র, তুমি কেমন আছো? ময়না বলছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? হ্যাঁ, তোমরা পাবনা থেকে ক্লাস করছো, থ্যাংক ইউ। হৃদয় খান বলছো রাজশাহী থেকে। আচ্ছা, আমি আমি রাজশাহীর মানুষ, আমি রাজশাহীতে পড়াশোনা করেছি, আমার ইন্টারমিডিয়েট রাজশাহী থেকেই ছিল। রাজশাহী আমার অত্যন্ত পছন্দের একটা শহর। তো রাজশাহীর কথা শুনলেই আমি আসলে নস্টালজিক হয়ে যাই, আমার ইচ্ছা করে যে কবে আমি আবার রাজশাহীতে যাব। আমি ইউনিভার্সিটিতে ছুটি পাইলেই আসলে সবসময় চেষ্টা করি যে অন্তত পক্ষে একবার হলেও যাতে একটু রাজশাহী থেকে ঘুরে আসতে পারি। আচ্ছা, কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা আমাকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আচ্ছা, নূর নবী বলছো আশফাক ভাই বেস্ট, থ্যাংক ইউ। শরীর খারাপ, তাহলে তাড়াতাড়ি চিকিৎসা নিতে হবে ভাইয়া, অ্যাডমিশনের সময় কিন্তু বেশি দিন অসুস্থ থাকা যাবে না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তুমি খুব দ্রুতই সুস্থ হয়ে যাও। আমাতুর রহমান সুমাইয়া বলছো ঢাকা থেকে। মোহনা বিশ্বাস নড়াইল থেকে। মাসুরা খাতুন বলছো যশোর থেকে। আচ্ছা, ঠিক আছে, আমরা ধীরে ধীরে আরো অনেক গল্প করব, অনেক কথা বলবো। আমরা তার আগে ক্লাসটা একটু শুরু করি, আমরা ধীরে ধীরে ক্লাসের দিকে প্রবেশ করব। এরপরে তোমাদের সাথে আমার যে প্রত্যেক দিনের আড্ডা, গল্প, অনেক ধরনের কথা, সবকিছুই আমরা কন্টিনিউ করব। আচ্ছা, নাহানিয়া আমার বাড়ি রংপুর। রংপুর বাড়ি তোমার? আচ্ছা, খুব ভালো। তিথি ঘোষ কখন শুরু হলো? আমরা মাত্র শুরু করছি ভাইয়া, টেনশনের কোনো কারণ নাই। অনিক রয় বলছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। আমরা এখন একটু ক্লাসটা সামনের দিকে আগাই। আসো, আমরা শুরুতে পড়বো হচ্ছে বিলাসী গল্পের লেখক পরিচিতি। লেখকটা কে? লেখকটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নামটার সাথে তোমরা সকলেই অনেক পরিচিত আছো, কম বেশি তোমরা সকলেই তার জীবনের কীর্তি সম্পর্কে জানো। তোমরা শুধু এখন না, তোমরা যবে থেকে বাংলা পড়া শুরু করেছো, বিশেষত যখন থেকে বড় হয়েছো, ক্লাস 7, 8, 9, 10, 11, 12, তোমরা কিন্তু প্রায় প্রত্যেকটা শ্রেণীতেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো না কোনো গল্প পড়ে এসেছো। এখন আমরা শুরু থেকে একটু তার জীবনের একটু সামারি জানি, যে আমরা যেহেতু লেখক পরিচিতি বলছি, আমরা শুরুতে তার একটু সামারিটা দেখে নিই, তারপরে আমরা প্রত্যেকদিন ইন ডিটেলস যেভাবে লেখক পরিচিতি পড়ি সেটা পড়বো। দেখো, আমরা দেখতে পাচ্ছি কি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক ও গল্পকার। তার এইটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে তিনি ছিলেন একজন ঔপন্যাসিক, যেটা তাকে কি করেছে, সমাধিক পরিচিতি এনে দিয়েছে, সার্থকতা এনে দিয়েছে। তারপর দেখো, তিনি দক্ষিণ এশিয়া এবং বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক। তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনুদিত হয়েছে। ভাইয়া, অনুদিত মানে কি ভাইয়া? ওই যে ট্রান্সলেট হয়েছে, অর্থাৎ
ধরো তার একটা অনেক গুরুত্বপূর্ণ লেখা যেটা আসলে বাংলা ভাষায় লেখা হয়েছে, তিনি তো বাংলা ভাষায় রচনা করেছেন, কিন্তু এই জিনিসটার থিম কনসেপ্ট এতটাই চমৎকার, এতটাই দারুণ যে অন্যান্য ভাষাতেও সেটাকে রূপান্তর করা হয়েছে, যেন সেই ভাষাভাষীর যে লোকজন আছে, সেই ভাষার যে সকল মানুষজন আছে, তারাও যাতে এই একই জিনিসটা পড়ে তাদের মনে যে আবেগ সেটাতে নাড়া দিতে পারে। বুঝতে পেরেছো? এই জন্য এই লেখাগুলো অনুদিত হয়। তারপরে দেখো, বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার জন্য তিনি অপরাজেয় কথাশিল্পী নামে খ্যাত। এটা ভাই একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন আসে যে কাকে অপরাজেয় কথাশিল্পী বলা হয়। উত্তরটা হবে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের অনেকগুলো উপন্যাস রয়েছে যেগুলো চলচ্চিত্রে রূপায়িত করা হয়েছে। তাহলে ভাইয়া চলচ্চিত্র বোঝা গেছে? চলচ্চিত্র কি? চলচ্চিত্র মানে হচ্ছে যেটা ওই যে আমরা সিনেমা দেখি না, মুভি, সেই মুভিতে তার উপন্যাসের গল্পটাকে মুভিতে বাস্তবায়ন করা হয়েছে। যেমন আমরা একটু সামনেই পড়বো, তোমরা অনেকেই দেবদাস মুভি দেখেছো, সেটা আমরা পাবো সামনের দিকে, আমরা আরো অনেক কিছু জানবো। তার আগে চলো আমরা একটু পরের স্লাইডটাতে যাই, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিন আমরা পড়ি, সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম, জন্ম, শিক্ষা জীবন, কর্মজীবন, তার সাহিত্যকর্ম, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। যারা তোমরা আমার ক্লাস করো নিয়মিত, তারা তোমরা জানো যে এইগুলা জায়গা থেকে কিভাবে প্রশ্ন হয়, কারণ আমি প্রত্যেকটা ক্লাসেই তোমাদেরকে কবি পরিচিতি কিংবা লেখক পরিচিতি পড়ানোর পরে কিন্তু দেখিয়ে দিই যে কোন কোন জায়গাগুলো থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় লেখক পরিচিতি অংশ থেকে প্রশ্নগুলো হয়ে থাকে। আসো আমরা শুরু করি। প্রথমে তার নাম দিয়ে শুরু করছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে তার পদবিটা কি ভাইয়া? তার পদবিটা হচ্ছে চট্টোপাধ্যায়। তার ছদ্মনাম কি ভাইয়া? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এমন একজন লেখক যে তার একটা দুটা ছদ্মনাম না, তার আসলে অনেকগুলো সাহিত্যিক ছদ্মনাম পাওয়া যায়, কম বেশি অন্তত পক্ষে 8টা কিন্তু তার ছদ্মনাম আমরা পাই। কিন্তু আমাদের কি এতগুলো জানার প্রয়োজন আছে? আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এতগুলো জানার প্রয়োজন নেই। আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, এই যে অনিলা দেবী, এই নামটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং অপরাজিতা দেবী এটা আমরা মনে রাখতে পারি, বাট অনিলা দেবীটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার ছদ্মনাম। এবং তার উপাধি কি, এটা আমরা অলরেডি একটু আগে দেখে এসেছি যে অপরাজেয় কথাশিল্পী বলা হয়। তাহলে তার জন্ম কত সালে? তার জন্ম হচ্ছে 1876 খ্রিস্টাব্দে। সালটা বেশি আসে 1876 খ্রিস্টাব্দে। জন্মস্থানটা কোথায় ভাইয়া? জন্মস্থানটা হচ্ছে পশ্চিম বাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। কোথায়? পশ্চিম বাংলা আমাদের কোনটা ভাইয়া? পশ্চিম বাংলা আমাদের কোনটা? সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ কলকাতা। আমাদের এটা আগে পূর্ব বাংলা ছিল, আর সেটা ছিল কি পশ্চিম বাংলা। তাহলে পশ্চিম বাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। গ্রামের নামটা ইম্পর্টেন্ট ভাইয়া, গ্রামের নামটা ইম্পর্টেন্ট, গ্রামের নামটা ইম্পর্টেন্ট। দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এবার দেখো ভাইয়া, শিক্ষা জীবন, শিক্ষা জীবনটা নিয়ে একটু বলি। আচ্ছা, আমরা তার জন্মের সাথে সাথে আরো অনেক কিছুই জানবো একটু পরে, যে তিনি আমরা যেটা দেখি যে আমাদের যে সকল লেখক কিংবা কবি যারা মহিয়ান হয়েছেন, যারা বাংলা সাহিত্যকে অমরত্ব দান করেছেন, তাদের অধিকাংশই কিন্তু আসলে খুব একটা ভালো অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসেননি। অর্থাৎ তাদের দারিদ্র্যের পীড়ন ছিল, তারা ছোটবেলা থেকে অনেক সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন। এই দারিদ্র্যই কিন্তু তাদেরকে কি করেছে? মহান করেছে। তাহলে ভাইয়া আমরা শরৎচন্দ্রের ক্ষেত্রেও দেখবো যে তিনিও অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যান, যার ফলে তার কিন্তু এক পর্যায়ে পড়ালেখা বন্ধ হয়ে যায়, জীবিকার তাগিদে তাকে বাইরে যেতে হয়। এমনকি এই দারিদ্র্যের কারণে কিন্তু তার জীবনে এক পর্যায়ে কি বলবো, এই মানে তার আর জীবনটা ভালো লাগে না, তার মনে হয় যে সন্ন্যাস নিয়ে ফেলি, এরকম একটা সিচুয়েশন চলে আসছিল। দেখো শিক্ষা জীবনে আমরা কি পাই? FA শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই FA আবার কি জিনিস? এই FA তো আমাদের বাংলাদেশে নাই, তাহলে উনি FA পড়লেন কি করে? ভাইয়া এই যে আমাদের যে HSC এক্সামটা, অর্থাৎ তোমরা এখন যেটা দিয়েছো HSC এক্সাম, এই HSC এক্সামটাকে ওই সময়, কোন সময় ভাইয়া? এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সময় কি বলা হতো? FA পরীক্ষা বলা হতো। বোঝা গেছে? তাহলে এই FA সমান সমান আমরা ধরতে পারি বর্তমান সময়ে HSC, যেটাকে আমরা বাংলায় বলি কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বুঝতে পেরেছো? তারপরে দেখো কর্মজীবনে কি করেছেন তিনি? 24 বছর বয়সে মনের ঝোঁকে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন। ওই যে বললাম, মানে অল্প বয়সে তার মনের মধ্যে একটা ভাব আসলো যে এই সংসার ধর্ম আসলে আমার জন্য না, আমার এগুলো কিছু ভালো লাগে না, এর চেয়ে বরং যদি আমি সন্ন্যাস গ্রহণ করি তাহলে বোধহয় আমি নির্বাণ লাভ করব, আমার আর কোনো দুঃখ কষ্ট দুনিয়ার কোনো চিন্তা ভাবনা কিছুই থাকবে না, আমি অনেক হ্যাপি থাকতে পারবো। কিন্তু আসলে ভাইয়া, আসলে দুনিয়ার সন্ন্যাসী আসলে তোমার তোমাকে আসলে শেষ পর্যন্ত ভালো কিছু এনে দিবে না। কারণ এই সন্ন্যাস জীবনটা আসলে খুব একটা ভালো জীবন না, এটা অনেক কষ্টের জীবন। যারা সন্ন্যাস গ্রহণ করে তারা অধিকাংশই কিন্তু শেষ পর্যন্ত সন্ন্যাসটা টিকিয়ে রাখতে পারেন না। ঠিক যেমন আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও দেখবো, তিনি মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন বটে, কিন্তু এইটা আর তিনি বেশি দিন কিন্তু রাখতে পারেন না। তার সন্ন্যাস হওয়ার যে শখ, সন্ন্যাসী হওয়ার যে শখ, সেই শখটা কিন্তু মিটে গিয়েছিল।
তিনি কিন্তু আবার স্বাভাবিক জীবনে ফেরত এসেছিলেন। দেখো, সঙ্গীতান হিসেবে খ্যাতির পুরে পাক হয়েছিলেন। আচ্ছা, এখানে দেখো খ্যাতি পেয়েছিলেন কি হিসেবে? সঙ্গীতান হিসেবে। এখানে সঙ্গীতান না ভাই, এটা সঙ্গীতজ্ঞ হবে। হ্যাঁ, সঙ্গীতজ্ঞ। সঙ্গীতজ্ঞ মানে কি ভাইয়া? সঙ্গীতজ্ঞ মানে হচ্ছে যে মিউজিশিয়ান, মানে গান সম্পর্কে যার আগ্রহ, ঝোঁক, গান নিয়ে যাদের ধ্যান জ্ঞান, সেই সঙ্গীতজ্ঞ হিসেবেও তিনি কিন্তু কি করেছিলেন? খ্যাতি পেয়েছিলেন। শুধু যে তিনি সঙ্গীতজ্ঞ হিসেবে খ্যাতি পেয়েছিলেন বিষয়টা তা নয়, তোমরা জানলে অবাক হবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু খুব ভালো একজন আর্টিস্ট ছিলেন। এই আর্টিস্ট মানে কিন্তু এই অ্যাক্টিং করে ওই আর্টিস্ট না, এই আর্টিস্ট মানে হচ্ছে তিনি চিত্রশিল্পী ছিলেন। তিনি অনেক ভালো চিত্র আঁকতেন। তিনি যখন তার কর্মজীবনে বার্মায়, অর্থাৎ বর্তমান মিয়ানমারে, অর্থাৎ তৎকালীন যে রাজধানী ছিল রেঙ্গুন, যেটা ইয়াঙ্গুনও অনেকে বলে, এই রেঙ্গুনে তিনি যখন ছিলেন তখন তিনি মহাশ্বেতা নামে একটা তৈলচিত্র অঙ্কন করেন। তৈলচিত্র কি ভাইয়া? ওই যে অয়েল পেন্টিং, তোমরা যারা অনেকে আর্ট করো তোমরা জানো যে তেল রঙের যেটাকে বলে অয়েল পেন্টিং, সেটাকে বলা হয় তৈলচিত্র। এই মহাশ্বেতা নামে, নামটা কি ভাইয়া? মহাশ্বেতা। এই মহাশ্বেতা নামের তৈলচিত্র অঙ্কন করে কিন্তু তিনি সারা ফেলে যান, তিনি বিখ্যাত হয়ে যান ওই তৈলচিত্রের জন্য। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেক সময় এমসিকিউ আসতে দেখি, নিচের কোন লেখক শুধুমাত্র লেখক হিসেবে নয় বরং চিত্রশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর তো বটেই, কিন্তু ওইটা তো আমাদের অপশনে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের কোনটা বিবেচনা করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের শরৎচন্দ্রের নামটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং আমি বলে দিলাম তোমাদেরকে তার এই অয়েল পেন্টিং বা তৈলচিত্রের নাম কি ভাইয়া? মহাশ্বেতা। তারপরে দেখো, এই যে এখানে দেওয়া আছে যে 1903 সালে তিনি বর্মা মুলুকে যান। এই বর্মাটা কি ভাইয়া? এই বর্মাটা হচ্ছে বর্তমানে মিয়ানমার। কি ভাইয়া? মিয়ানমার। এই যে আমাদের বাংলাদেশের পাশে সেই মিয়ানমার, সেই মিয়ানমারে তিনি যান, কেরানি পদে যোগ দেন, পরবর্তীতে রচনাকে পেশা হিসেবে গ্রহণ করেন। রচনা মানে কি? এই যে তার লেখালেখির যে একটা প্রসেস, তিনি দেখলেন যে না, আমার এরকম কাজকর্ম খুব একটা ভালো লাগে না, আমি লেখালেখিকেই নিজের পেশা হিসেবে গ্রহণ করব। তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেটা করেন যে তিনি আবার ফেরত আসেন, এসে এই যে কি করেন, তার এই চাকরিটা ছেড়ে দেওয়ার পরে তিনি পার্ট টাইম আর না, তিনি ফুল টাইমই লেখালেখিকে বেছে নেন। এরপরে দেখো কি আছে, এরপরে পুরস্কার ও সম্মাননা। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমরা বারবারই দেখি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে। এক্ষেত্রে আমাদের তিনটা পুরস্কার জানতে হবে। এর মধ্যে প্রথমেই আমরা যেটা জানবো, আমরা একটু শেষ থেকে শুরু করব, কারণ শুরুটা কিন্তু হয়েছিল এইখান থেকেই। যদিও মনে হতে পারে যে জগত্তারিণী স্বর্ণপদক, ডিলিট ডিগ্রি এগুলো তো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এই জায়গাটা ভাই আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে কুন্তলীন পুরস্কার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুন্তলীন পুরস্কার পান কিসের জন্য? মন্দির নামক গল্পের জন্য, যেটা তার প্রথম মুদ্রিত রচনা। অর্থাৎ তুমি বুঝতে পারতেছো তার কতটা ক্যালিবার, তার কতটা কি বলবো, এটাকে বলা যায় হচ্ছে তার কতটা সুপ্ত প্রতিভা থাকলে একটা লেখক, যিনি তার প্রথম লেখা দিয়ে, প্রথম রচনা দিয়েই একটা পুরস্কার জিতে নিতে পারেন। সেই পুরস্কার নাম কি ভাইয়া? কুন্তলীন পুরস্কার। কিসের জন্য পান? তার মন্দির নামক একটি গল্পের জন্য। এরপরে তিনি 1923 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ কি বর্তমানে যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়, এই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কি পান? জগত্তারিণী স্বর্ণপদক পান। পুরস্কারটার নাম কি? জগত্তারিণী স্বর্ণপদক। খুবই 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 গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। নিচের কোন বিশ্ববিদ্যালয়টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করে? তাহলে উত্তরটা কি হবে? কলকাতা বিশ্ববিদ্যালয়। আর যদি বলে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয় কোন পুরস্কারে ভূষিত করেন, তাহলে উত্তরটা কি হবে? জগত্তারিণী স্বর্ণপদক। সালটা গুরুত্বপূর্ণ, 1923 সাল। এরপরে দেখো, এরপরটা কি? ডিলিট। ডিলিট মানে কি ভাইয়া? ডক্টর অফ লিটারেচার, অর্থাৎ সাহিত্যে ডক্টরেটের জন্য তাকে যে সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ডিলিট ডিগ্রি। কত সালে? 1936 সালে। কোথায় তাকে কে দিয়েছিল? তাকে দিয়েছিল কোনো ব্যক্তি নয়, একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটার নাম কি? এটা আমাদের সকলের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই যে ডিইউ, যেটা আমরা বলি আমাদের কনফার্ম ডিউ, এই ডিইউ, বুঝছো? তাহলে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় 1936 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কি দিয়েছিলেন? ডিলিট উপাধি দিয়েছিলেন, বা ডিলিট ডিগ্রি প্রদান করেছিলেন। ডিলিট ডিগ্রি, হ্যাঁ, এটা মনে রাখবে, ডিলিট একটা ডিগ্রির নাম। ওকে, ঠিক আছে। এবার পত্রপত্রিকার সম্পাদনা। এইটা দেখো, তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে কোনো পত্রপত্রিকার সম্পাদক ছিলেন না বটে, কিন্তু তিনি বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু লেখালেখি করতেন। কারণ তোমরা জানো যে আগে কিন্তু বই হিসেবে ছাপানোর যে প্রক্রিয়া, সেটা কিন্তু আগে প্রতিভার প্রকাশ ঘটানোর যে প্রসেস, সেটা শুরু হইতো কিন্তু পত্রিকায় লেখা জমা দেওয়ার মাধ্যমে। তোমরা দেখবে শুধুমাত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না, তোমরা এখন পর্যন্ত যতগুলো কবি পরিচিতি পড়েছো কিংবা ভবিষ্যতে পড়বে, দেখবে প্রত্যেকেরই কিন্তু প্রথম যেই হতে পারে সেটা কবিতা,
হতে পারে কোনো ছোট গল্প বা প্যারোডি, যাই বলো না কেন, সবার আগে কোথায় প্রকাশিত হতো? কোনো একটা পত্রিকায় প্রকাশিত হতো। তারপরে যখন তার লেখার সংখ্যা বেড়ে যাইতো তখন সেটা একটা গ্রন্থাকারে প্রকাশ করা হতো। তাহলে তিনি কি করতেন? বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখাগুলো প্রকাশ করেছিলেন। তার বিশেষ অবদান কি ভাইয়া? তার বিশেষ অবদান হচ্ছে তিনি বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় ঔপন্যাসিক, অর্থাৎ বাংলাদেশের একজন জনপ্রিয় ঔপন্যাসিক, যিনি কি উপন্যাসের রচয়িতা, অর্থাৎ তার লেখা অসংখ্য জনপ্রিয় উপন্যাস আছে। আমি যদি খুব ভুল না করি, আমার পড়ার টেবিলে, আমার ইউনিভার্সিটি, আমার হলের ডেস্কে না হলেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 15 থেকে 16টা বই আমার কাছে আছে এই মুহূর্তে। এবং আমি এই সংগ্রহটা আরো অনেক বাড়াচ্ছি, আমার বই কালেক্ট করার অনেক ইচ্ছা। হোপফুলি আমার বইয়ের সংখ্যাটা আরো অনেক বেশি হয়ে যাবে। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এনাদের লেখা যদি তুমি পড়ো, তুমি রীতিমতো ফ্যান হয়ে যেতে বাধ্য থাকবে। আচ্ছা, আমরা তাহলে একটু সামনের দিকে আগাই। এবার তার মৃত্যুটা কি, যে 1938 খ্রিস্টাব্দে 62 বছর বয়সে কোথায় মারা যান? কলকাতায় মারা যান। তাহলে আমরা দেখলাম তার জন্মটা হয়েছিল কোথায়? পশ্চিমবঙ্গে, অর্থাৎ হুগলিতে। এবং তার মৃত্যুটা হচ্ছে কোথায়? তার মৃত্যু হচ্ছে কলকাতায় 1938 খ্রিস্টাব্দে। তাহলে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কবি পরিচিত অংশ থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেটার মোটামুটি একটা ওভারভিউ কিন্তু অলরেডি নিয়ে ফেলেছি। তোমরা কমেন্টে জানাও যে তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা, তারপরে আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো। আচ্ছা, তোমরা একটু এই যে উত্তর করো তো, নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? আচ্ছা, এখানে উত্তরটা দিয়ে দেওয়া আছে, তোমরা ফাঁকিবাজি করো না, তোমাদের সুবিধার্থে দিয়ে দেওয়া হয়েছে। আগামী দিন থেকে আমরা এটা স্লাইড শোতে করব, তখন তোমরা আরেকটু ভালোভাবে ক্লাসগুলো এনজয় করতে পারবে। দেখো, তোমরা আগে শুরুতে উত্তর করো যে নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? আমরা একটু আগে পড়েছি না, বীরবল কার? বীরবল কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের? না, আমরা কার নামে পড়েছি বীরবল? এটা আমরা প্রমোদ চৌধুরীতে জানি, আমরা আরো পড়বো যখন আমরা প্রবন্ধগুলো পড়বো। তারপরে দেখো, ভীমরুল, যাযাবর, অনিলা দেবী, এটা উত্তরটা আমরা জেনে যাই, অনিলা দেবী। তারপরে বলো, কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন? দেখেছো, একটু আগে কিন্তু আমি এটা তোমাদেরকে শিখিয়েছি, বলেছি। এবং দেখো, এটা কোথায় এসেছে? এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তো আসে, কিন্তু আমি এখানে স্পেশালি মেনশন করেছি যে বিসিএস এ। এখন তোমরা অনেকেই বলো যে ভাই, বিসিএস এর প্রশ্ন পড়ে আমার লাভ কি? ভাইয়া, বাংলায় কবি পরিচিত অংশে কিংবা সাহিত্য পাঠের আমাদের যে পাঠ্য যেগুলো আছে সেগুলো থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বটে বিসিএস এ অনেক কোশ্চেন আসে। আর বিসিএস এর মতো এত কম্পিটিটিভ একটা এক্সামে যে প্রশ্ন আসে সেটা তোমার অ্যাভয়েড করার কিন্তু সুযোগ নাই। অর্থাৎ সেটাও কিন্তু তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিসিএস এর কোশ্চেন দেখে তুমি যদি এটা ইগনোর করে চলে যাও, তাহলে কিন্তু এটা তোমার জন্য একটা ভুল হবে ভাইয়া। আমাদেরকে কিন্তু বিসিএস এর যে বাংলা কোশ্চেন, বিশেষত এই যে কবি পরিচিতির পার্টগুলো থেকে যে প্রশ্নগুলো আসে আমাদের টেক্সটের অন্তর্ভুক্ত, সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই পড়তে হবে। তাহলে কি ভাইয়া, 1923 খ্রিস্টাব্দে কি কি পান? জগত্তারিণী পদক পান। এই পদকটা কি ভাইয়া? এই পদকটা হচ্ছে স্বর্ণ পদক। এই পদকটা কি? এই পদকটা হচ্ছে স্বর্ণ পদক। পদকটা কি? স্বর্ণ পদক। কে দেন? দেন হচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয়, একটা শিক্ষা প্রতিষ্ঠান। ওকে, এরপরে দেখো, এরপরে আমরা যাই, শরৎচন্দ্র কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়? এইটা ভাইয়া খুব 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 গুরুত্বপূর্ণ, এটা স্টার মার্ক দাও, এটা আমরা আরো বিস্তারিত পড়বো। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, ফার্স্ট সেমিস্টারে যখন পড়তাম, তখন আমাদেরকে এই যে পথের দাবি উপন্যাসটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল জানো? এই ইনফরমেশনটার উপর বেস করে যে কেন এই যে উপন্যাসটা সরকার বাজেয়াপ্ত করলো। বাজেয়াপ্ত করার কারণ, বাজেয়াপ্ত মানে করা মানে কি বুঝো? বাজেয়াপ্ত মানে হচ্ছে এটাকে প্রচার, প্রকাশ, মুদ্রণ যা আছে এগুলো সব বন্ধ, এগুলা সব বন্ধ, অর্থাৎ এক প্রকার নিষিদ্ধ হয়ে গেল, বাজেয়াপ্ত করে নিল যে এই বইয়ের কোনো মুদ্রণ বা এই বইয়ের কোনো কপি বাজারে রাখা যাবে না, এই বইটা পাঠ করা যাবে না। বুঝা গেছে? বাজেয়াপ্ত করে নাই। বাজেয়াপ্ত মানে কি? নিজের আয়ত্তে নিয়ে চলে আসা। ওকে, তাহলে এটা কি পথের দাবি? কেন জানো? কারণ এটা ব্রিটিশদের বিরুদ্ধে একটা লেখা ছিল, যেটা ব্রিটিশ মসনদে অনেকটা একদম কাঁপিয়ে দিয়েছিল। এই জন্য তোমরা দেখেছো হয়তো যে
বিভিন্ন সময় বিভিন্ন সরকারের আমলে যদি কোনো বই এমন হয় যে সেটা অনুকূলে যাচ্ছে না, কিংবা সেটা ইতিহাস নির্ভরতা নিয়ে কিংবা তার শাসন ক্ষমতা নিয়ে হয়তো কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, তখন কিন্তু সেই বইগুলোকে ব্যান করা হয়। ব্যান করা মানে কি ভাই? নিষিদ্ধ করে দেওয়া হয়। এরকম আমরা হুমায়ুন আহমেদের অনেকগুলো বই ব্যান দেখেছি, আরো অন্যান্য কাজী নজরুল ইসলামের ব্যান দেখেছি, আমরা শরৎচন্দ্রের চট্টোপাধ্যায়েরও দেখছি। এরকম বিভিন্ন লেখকেরই কিন্তু লেখাকে ব্যান করে দেওয়া হয়, নিষিদ্ধ করে দেওয়া হয়, বাজেয়াপ্ত করা হয়। তাহলে দেখো পরেরটাতে দেখো, পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? এটা আমরা তখন বুঝে ফেলেছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, তার আগে তোমরা একটু কমেন্টে জানাও তো যে তোমরা কি আমার কথা আজকে ঠিকমতো বুঝতে পারছো? আমি তোমার ভাইয়া আসলে গতকাল থেকে একটু অসুস্থ, তো তোমরা আমার কথা স্পষ্ট বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। তাহলে আমি তোমাদের জন্য হয়তো যদি আরেকটু লাউডলি বলতে হয় তাহলে আমি আরো লাউডলি কথা বলবো। তোমরা একটু কমেন্টে জানাও যে আমার কথা তোমরা ঠিকমতো বুঝতে পারছো কিনা, আমার যে পড়ানো কিংবা আমার যে আজকের কন্টেন্ট সেটা তোমরা বুঝতে পারছো কিনা, একটু কমেন্টে জানাও। আচ্ছা, এরপরে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? এটা আমরা একটু আগে দেখেছি, কত সালে? 1938 খ্রিস্টাব্দে। এরপরে আমরা এই যে পেয়ে গেলাম, দেখো তার এখানে তোমার এতগুলা দেখছো না, এতগুলা দেখে তোমার ঘাবড়ায় যাওয়ার কোনো কারণ নাই। এতগুলা দেখে তোমার ঘাবড়ায় যাওয়ার কোনো কারণ নাই, তোমার সবগুলো লাগবে না। আর এই যে পাশে যে প্রকাশকাল, এই প্রকাশকালটা নিয়েও তোমার খুব বেশি টেনশন করা দরকার নাই। এটা দিয়েছি যাতে তোমাদের একটু অ্যাডভান্স জানার ইচ্ছা, যারা তোমরা মনে করো যে ভাই আমি সাল সহ মনে রাখবো, তারা এটা মনে রাখতে পারো। বাট তোমাদের আসলে সাল থেকে প্রশ্ন খুব একটা হবে না। হ্যাঁ, হতে পারে কিছু কিছু ব্যতিক্রমধর্মী থাকে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র অনেক সময় আমাদের প্রচলিত যে কোশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু ফলো করা হয় না, একটু ব্যতিক্রমধর্মী প্রশ্ন করা হয়ে থাকে, একটু অ্যাডভান্স লেভেলের। সেই ক্ষেত্রে অনেক সময় সালটা প্রয়োজন হতে পারে, তবে তোমাদের এই সালগুলা খুব বেশি এখানে প্রয়োজন হবে না। এখানে আমাদের বড় দিদি নামটা গুরুত্বপূর্ণ শুধু, কারণ এইটা কি ছিল, তার প্রথম লেখা ছিল যেটার মাধ্যমে তিনি খ্যাতি পেয়েছিলেন। তারপরে এই যে দেবদাসটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে অনেক মুভিও আছে, তোমরা হয়তো হিন্দি মুভিটা দেখে ফেলেছো অনেকেই, দেবদাস। তারপরে পথের দাবিটা গুরুত্বপূর্ণ, চরিত্রহীনটা গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? এই নামগুলো শুধুমাত্র তোমাদের জানা থাকলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য অনেকটাই কভার হয়ে যাবে, টেনশনে কোনো কারণ নাই। আচ্ছা, আফরিন মেধা বলছো জি ভাইয়া ক্লিয়ার শোনা যাচ্ছে। জি ভাইয়া বুঝতে পারছি। মমিনুল বলছো জি ভাইয়া বুঝতে পারছি। তিথি ঘোষ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমি সামনের দিকে আগাই। এরপরে দেখো আরো কিছু আছে, এই যে শেষ প্রশ্ন, পল্লী সমাজ, গৃহদাহ, এই কয়টা জানলেই হবে। হ্যাঁ, বাকিগুলো তোমাদের জন্য খুব একটা মনে রাখার জন্য পেন খাওয়া লাগবে না। আর এটা হচ্ছে চন্দ্রনাথ, এইটা থেকে তোমরা কোশ্চিন পেয়ে যাবা হয়তো। এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে যে চন্দ্রনাথ উপন্যাসটি কার লেখা? উত্তর হবে কার? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, পণ্ডিত মশাই নামটাও গুরুত্বপূর্ণ, মনে রাখতে পারো। এটা মনে রাখার টেকনিক সহ তোমাদেরকে আমরা আরো ভালোভাবে পড়াবো। বাট এইখানে আমাদের খুব বেশি টেকনিকের প্রয়োজন হবে না। কেন প্রয়োজন হবে না? কারণ এই নামগুলো আমরা ছোটবেলা থেকে শুনতে 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 একদম মুখস্থ হয়ে গেছে। সেটা কি? পল্লী সমাজ, পথের দাবি, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, শেষ প্রশ্ন, পণ্ডিত মশাই, এগুলো আসলে আমাদের একদম কণ্ঠস্থ। তারপরে দেখো রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক কে? এটা 11তম বিসিএস আসতেই কোশ্চেনটা তোমাদের এটা রিলেটেড, বাট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের এত ডিপ থেকে কোশ্চেন নাও আসতে পারে। চরিত্রগুলো যেহেতু তোমরা তোমরা যেহেতু উপন্যাসটা পড়ো নাই, তোমাদের টেক্সট যেটা ধরো তোমরা বিলাসী পড়েছো, কিন্তু তুমি কি চরিত্রহীন উপন্যাস পড়েছো? পড়ো নাই। তুমি কি পথের দাবি পড়েছো? পড়ো নাই। তোমাদের পড়ার প্রয়োজনও নাই এখন এটা অ্যাডমিশনে। সুতরাং তোমাদের চরিত্র থেকে এত ডিপ থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই খুবই কম। চরিত্র থেকে যদি প্রশ্ন আসতেই হয় তাহলে তোমরা ফার্স্ট পেপারে ধরো আমি যদি বলি যে বিলাসী চরিত্রটি কার সৃষ্টি, সেক্ষেত্রে এইটা কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ, এটা তুমি পারবা। কিন্তু রাজলক্ষ্মী বলো, শ্রীকান্ত বলো, আরো তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসগুলো আছে সেই উপন্যাসের ডিপ থেকে কোনো কোশ্চেন আসার সম্ভাবনা তোমাদের জন্য খুবই কম। এটা বিসিএস এ আসছে। আমি একটু আগে তোমাদেরকে যেটা বললাম যে তোমার টেক্সটের সাথে মেলে এমন বিসিএস এ আসা প্রশ্নগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এইটা তোমাদের একটু অ্যাভয়েড করলেও চলবে। তারপরে দেখো তারপরে চন্দ্রনাথ উপন্যাসটি রচয়িতাকে? এটা রাবিতে আসছে 2006-7 সালে। এটা হচ্ছে কার? আমি এই যে একটু আগে তোমাদেরকে বললাম না যে চন্দ্রনাথটা আসতে পারে, এই যে দেখো 2006-7 সালে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে আসছে, মানে সি ইউনিট, যেটা বিভাগ পরিবর্তন আমরা বলি, মানে সায়েন্সের ইউনিট। হ্যাঁ, এখানে কিন্তু তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে তোমরা যারা পরীক্ষা দিবা, সি ইউনিটে কিন্তু মানবিকের জন্য মোটামুটি একটা ভালো পরিমাণ সিটি বরাদ্দ থাকে। এখানে যারা বিভাগ পরিবর্তন করে চান্স পায় তারা কিন্তু এখানে ভূগোল, এবং আমি যদি খুব ভুল না করি তাহলে ভূগোল, মনোবিজ্ঞান এবং শারীরিক শিক্ষা, ফিজিক্যাল এডুকেশন বা ফিজিক্যাল সায়েন্স বা স্পোর্টস সায়েন্স নামে একটা সাবজেক্ট আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এই তিনটা সাবজেক্টে পড়তে পারে। এই সি ইউনিটে যারা পরীক্ষা দেয় বিভাগ পরিবর্তনে, তারা কিন্তু এটাতে পরীক্ষা দিতে পারে। ওকে, ঠিক আছে। এরপরে দেখো, আচ্ছা, সঙ্গীতজ্ঞ হিসেবে খ্যাতি ছিল কোন উপন্যাসিকের? এটা কিন্তু আমরা অলরেডি বলে দিছি ভাইয়া। ছবি কোথায় আসছে? এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় B1 উপ ইউনিট 2024-25। তার মানে এটা কিন্তু খুব রিসেন্ট কোশ্চেন, খুব বেশি দিন আগের কোশ্চেন না। তাহলে এটা কার? এটা আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, আমরা এমসিকিউ গুলার একটু সামনের দিকে আগে, আজকে অনেক অনেক পড়া, আমাদের অনেক পড়া, কারণ তোমরা জানো যে বিলাসী গল্পটা আমাদের পাঠ্যপুস্তকের, আমাদের এইচএসসি সিলেবাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো, তোমাদের এইচএসসি এক্সাম বলো, কিংবা কলেজের পরীক্ষা বলো, যে পরীক্ষায় বলো না কেন, বিলাসী থেকে কিন্তু প্রশ্ন হর হামেশাই আসতে দেখা যায়। সুতরাং এই টপিকটা এবং অন্যান্য গল্পগুলোর চেয়ে বিলাসী গল্পটা কিন্তু যথেষ্ট বড়, এবং এটার ভাষাগত শৈল্পিকতাও কিন্তু অন্যগুলোর চেয়ে অনেকটাই আলাদা। সুতরাং আমরা একটু ফাস্ট মুভ করি। দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো কোন গল্প রচনা করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুন্তলিন পুরস্কার পান। এটা আমরা পড়েছি না, একটু আগে পড়েছি, সেটা কি? মন্দির গল্প। ওকে, আচ্ছা, ফাইন। তারপরে দেখো, তোমাদের বুক লিস্টটা হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা হয়তো দেখেছো। সেখানে মোটামুটি ওই বইগুলো পড়লে তোমাদের এক্সট্রা করে আর আলাদা কোনো বই পড়ার প্রয়োজন হবে না আশা করছি। আর আমাদের ক্লাসের স্লাইডগুলো যদি তোমরা পড়ো, স্লাইডের মধ্যে আমরা মোটামুটি সমস্ত বাজারে যত প্রচলিত বই আছে, যত হাই কন্টেন্ট অ্যাড করা যায়, আমরা কিন্তু তোমাদের স্লাইডের মধ্যে অ্যাড করে দিই। সুতরাং তোমাদের খুব বেশি এক্সট্রা পেন খাওয়া লাগবে না এটা নিয়ে। তোমরা যে যে বই পড়ছো সেই বই পড়লেই তোমাদের জন্য এনাফ প্র্যাকটিস হবে, বুঝা গেছে? বাট আমি সবসময় তোমাদেরকে যে কথা বলি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাইতে গেলে তোমার টেক্সট বুকের কোনো বিকল্প নাই। তোমার বাংলা প্রথম পত্র বই, সহপাঠ বই এবং বাংলা ব্যাকরণ বই, এই বইয়ের কোনো বিকল্প নাই। তুমি যদি এই বইটা লাইন বাই লাইন নিজের মধ্যে আত্মস্থ রাখতে পারো, তারপরে তুমি প্র্যাকটিসের জন্য বাজারে যে বই পাও না কেন, যে বই কেনো না কেন, সেখান থেকে শুধু বিগত বছরের প্রশ্নগুলো চর্চা করবা, এবং ওদের যে কন্টেন্ট গুলো সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দেওয়া থাকে, তোমরা সেইখান থেকে একটু নিজের মতো করে দেখতে পারো যদি অ্যাডভান্সমেন্ট চাও সেক্ষেত্রে। বাট এর বেশি কিন্তু তোমাদের কোনো কিছু প্রয়োজন হবে না আশা করছি, বোঝা গেছে? আচ্ছা, ক্লাসের পিডিএফটা দেওয়া হয়নি। আচ্ছা, আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবগুলো ক্লাসের পিডিএফ আপলোড করে দিব, চিন্তার কোনো কারণ নাই। এরপরে দেখো, আমরা গল্পের খুঁটিনাটিটা পড়বো। বিলাসী গল্পের খুঁটিনাটিতে শুরুতেই কি আছে? প্রথম লাইনটা, পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করতে যাই। বুঝা গেছে? 1 ক্রোশ মানে কি? 2 মাইলের ঢের বেশি, কারণ আমরা ওখানে একটু পরে পাবো যে পাকা 4 ক্রোশ পথ হেঁটে গ্রামের, পল্লী গ্রামের ছেলেমেয়েরা কোথায় যাইতো? বিদ্যা অর্জন করতে যাইতো। আর এই 4 ক্রোশ মানে কি? শুধু যে 8 মাইল তা না, 8 মাইলের চেয়েও ঢের বেশি, অর্থাৎ অনেকটাই বেশি। ওকে, তারপরে দেখো শেষ লাইন কি? একেবারে তেলাপকটির মতো বাচ্চাইয়া রাখাচ্ছে, এক আধবার কোল হইতে নামাইয়া আরো 5 মানুষের মতো 2-1টি পা হাঁটিতে দিলেই প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না। এটা এত বড় লাইনটা আসলে তোমাদের ভর্তি পরীক্ষায় আসার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, এটা লাগবে না তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ। বাট প্রথম লাইনটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। ওকে, বাট এইখানে এই যে তেলাপোকার প্রসঙ্গটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে কার মতো বাচ্চার কথা বলা হয়েছে। ওকে, ভাষারীতি কি? উত্তম পুরুষের জবানিতে সাধু ভাষায় রচিত। উত্তম পুরুষকে এখানে কে? ন্যাড়া। এই গল্পটা কে বলছে বলতো? ন্যাড়া বলছে না। এই ন্যাড়া কিন্তু এখানে কে? এই যে লেখকের যে একটা এখানে উপস্থিতি, সেটা কিন্তু আমরা টের পাচ্ছি। সুতরাং ন্যাড়া নিজেই এখানে বলছে, তাহলে এটা কি পুরুষ? এটা হচ্ছে উত্তম পুরুষের জবানিতে। বুঝা গেছে? যদি যে কথা বলছে, অর্থাৎ যে সে গল্পে একটা চরিত্র, সেই যদি গল্পটা বর্ণনা করে, তখন সেটা কি? উত্তম পুরুষের জবানিতে। যেমন আমরা রেইনকোট গল্পে দেখি নুরুল হুদা ওই রেইনকোট গল্পের একটা চরিত্র, আবার সে নিজের মানে নিজেই কিন্তু গল্পটা বর্ণনা করছে। সুতরাং সে একই সাথে চরিত্র, একই সাথে গল্পের কথকও বটে। এই জন্য এই ধরনের যেই গল্পগুলো আছে, সেগুলা কি? উত্তম পুরুষের জবানিতে বর্ণিত। বুঝা গেছে বিষয়টা উত্তম পুরুষের? হ্যাঁ, আচ্ছা, তোমরা যারা গ্রুপে অ্যাড নাই, তোমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেও। তোমাদের গ্রুপে আমাদের সব ধরনের আপডেট দিয়ে দেওয়া হয়। তারপরে দেখো,
উৎস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পটি প্রথমে ভারতী পত্রিকায় 1325 বঙ্গাব্দে বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়। নামকরণ কি? গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম অনুসারে। গল্পের কেন্দ্রীয় চরিত্র কি ছিল ভাইয়া? একটা মৃত্যুঞ্জয় আর একটা কি বিলাসী। সুতরাং এই বিলাসী গল্পের নামটা হয়েছে সেই মহীয়সী নারী বিলাসীর নাম থেকে। কার নাম থেকে? বিলাসীর নাম থেকে। বিলাসীর পরিণতি কি হয়েছিল আমরা অনেকেই জানি, তারপরেও আমরা এটা সামনের দিকে আরো দেখবো। এটা কোন ধরনের সাহিত্যের, কোন ধরনের শ্রেণীর মধ্যে পড়ে? এটা সাহিত্যের প্রবন্ধের মধ্যে পড়ে, নাকি ছোট গল্প, নাকি উপন্যাস, নাকি নাটক? এইটা হচ্ছে সাহিত্যের মধ্যে ছোট গল্পের যে শ্রেণী সেইটার কাতারে পড়ে। দেখো মূল উপজীব্য বা মূল বাণীটা কি? মূল বাণীটা হচ্ছে ব্যতিক্রমধর্মী দুই মানব মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা। অর্থাৎ মনে রাখবা এমসিকিউতে তোমাদের একটা হ্যাক শিখায়, যদি বিলাসী গল্প থেকে কোনো এমসিকিউ আসে এবং সেখানে যদি প্রশ্নের প্রাসঙ্গিকতার সাথে মিল থাকে, আন্দাজে কিন্তু দাগাই দিলে হবে না ভাইয়া, আন্দাজে দাগাইলে হবে না। যদি প্রাসঙ্গিকতার মধ্যে প্রশ্নটা এমন হয় যে সেখানে প্রেম বা প্রেমের মহিমা, সমাজ বাস্তবতার আলোকে প্রেম সম্পর্কিত কোনো অপশন আসছে যেটা প্রশ্নের সাথে সম্পৃক্ত, মানে প্রশ্নটা এমন, যেমন ধরো যদি এমন হয় বিলাসী গল্পে একটা প্রশ্ন আসলো যে জ্ঞাতি খুড়া কোন ধরনের ক্যারেক্টার, বা জ্ঞাতি খুড়াকে হচ্ছে আমরা এখানে কি বলতে পারি, বা মৃত্যুঞ্জয়ের হচ্ছে কত বিঘা তোমার আম বাগান ছিল। এখন ওইখানে তুমি যদি অপশনে থাকে প্রেম, তুমি যদি প্রেম দাগাও তাহলে হবে? যদি এরকম অপশন কখনো থাকবে না, কারণ কোশ্চেন মেকারের তো অবশ্যই একটা সেন্স আছে তাই না? উল্টাপাল্টা অপশন কখনো সে সেট করবে না, এমন অপশন সেট করবে যেটা তুমি ভুল করবা, তোমাকে কনফিউজ করবে এরকম। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই যে প্রেমের মহিমা বা প্রেম সংক্রান্ত যে অপশনগুলো, এগুলো কারেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তোমরা দুই একটা কোশ্চেন ব্যাংক সলভ করে দেখতে পারো, দেখবা মিলে যাবে। ওকে, তারপরে দেখো শুভ্র বলছো প্রেম করতে গিয়ে আরে না, খায় নাই। প্রেমের মর্ম তোরা কি বুঝবি রে? প্রেমের মর্ম হচ্ছে যে প্রেম করছে সে বুঝছে, বুঝছো? এরপরে দেখো অন্যান্য চরিত্র কি? এই যে জ্ঞাতি খুড়ো ছিল, ভাইপো ছিল, বুড়ো, এটা ভালো না, হ্যাঁ এটা বুড়ো মালো। মালো মানে কি ভাইয়া? ওঝা, ওই যে বিলাসীর বাপ, বুঝা গেছে? ন্যাড়া ছিল মুখোপাধ্যায় মহাশয়, বিধবা পুত্রবধূ, ছোট বাবু, শ্বশুরের শিষ্য, গোয়ালা ভূদেব মুখর্জি। ভূদেব বাবুর নামটা কিন্তু আছে, সরাসরি না থাকলেও এখানে কিন্তু মানে ভূদেব বাবু চরিত্রে সরাসরি উপস্থিত না থাকলেও গল্পে কিন্তু ভূদেব বাবুর নামটা আছে সমাজ সংস্কারক হিসেবে। ওকে ভাইয়া, আর্টসের স্টুডেন্টসরা তো বি ইউনিটে এক্সাম দেয়। হ্যাঁ বি ইউনিটে এক্সাম দেয়, কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু এখন বিভাগ পরিবর্তনের পরীক্ষা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বলো, চট্টগ্রাম বলো, যেখানেই বলো এখানে কিন্তু বিভাগ পরিবর্তনের সুযোগ থাকে। তুমি চাইলে আর্টস থেকে সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিয়ে কিছু গুটি কয়েক সাবজেক্টে পড়াশোনা করতে পারবা। কমার্সের ইউনিটে অর্থাৎ বিএস এর ফ্যাকাল্টিতেও পরীক্ষা দিয়ে তুমি গুটি কয়েক সাবজেক্টের জন্য কিন্তু মনোনীত হতে পারবা। সুতরাং এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে তুমি বিভাগ পরিবর্তন করতে পারবা না। এরকম অনেক ফ্রেন্ড আছে আমার যারা যারা কিনা আমাদের সাথে খ ইউনিটে পরীক্ষা দিয়েছিল, কোনো কারণে চান্স না হওয়ার কারণে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে কমার্সের অনেক ভালো ভালো সাবজেক্ট মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স এগুলোতে কিন্তু পড়াশোনা করছে। ওকে, তারপরে দেখো নেক্সট স্লাইড। এবার আমরা আসি মূল কনটেক্সটে। বিলাসী গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ফ্লো চার্ট আমরা এখানে দেখব, কারণ তোমরা জানো যে বিলাসী গল্পটা এত বড় যে এটা আমরা যদি লাইন বাই লাইন পড়তে যাই তাহলে কিন্তু আমাদের এই ক্লাসটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, একটা ম্যারাথন ক্লাস হয়ে যাবে, মানে একদম ওয়ান শট ক্লাসের মতো হয়ে যাবে, বুঝা গেছে? তো আমরা ক্লাসটা লেন্দি করব না, আমরা ঘটনাক্রমে পর্যায়ক্রমে যে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ঘটনা সেটা জানবো। এটা জানলে আমাদের ভর্তি পরীক্ষার জন্য ইনফরমেশন কিংবা রিটেনের জন্য যা যা প্রয়োজন আমাদের কভার হয়ে যাবে। এছাড়াও এমসিকিউ সলভ করার সময় তো আমরা সবকিছু পাচ্ছি তাই না? ওকে, আর টেক্সট বুকটা তোমরা যারা ভালো করে পড়েছো তারা আশা করি এখানে কোনো সমস্যা হবে না, এবং আমরা টেক্সট বুকটাও দাগিয়ে দাগিয়ে আরো সুন্দর করে তোমাদেরকে পড়াবো, কোনো টেনশনের কোনো কারণে। আমাদের পেইড ব্যাচে তোমাদের সকল ম্যাটেরিয়ালস তো দেওয়া হচ্ছে, ক্লাসেও আর ভালোভাবে বোঝানো হবে। হ্যাঁ তোমরা কমেন্ট পরে পড়ো, আগে ক্লাসে মনোযোগ দাও। সেটা হচ্ছে যে আমরা শুরুতে যেটা শুরু করব পল্লী জীবনের বর্ণনা। অর্থাৎ দেখো আমরা বিলাসী গল্পের শুরুতে কি পাই? বিলাসী গল্পের শুরুতে পাই হচ্ছে পল্লী জীবনের বর্ণনা। পল্লী জীবনের বর্ণনাটা কি ভাইয়া? পল্লী জীবনের বর্ণনা আমরা দেখেছি যে শুরুতেই বলা হচ্ছে যে পল্লী গায়ের যে ছেলেরা, পল্লী গায়ের যে মানুষ তারা কতটা কষ্ট করে শিক্ষা অর্জন করে, কতটা বিদ্যা অর্জন করার জন্য কতটা কষ্ট করে। তারা আমরা দেখতে পাই যে প্রায় 8 মাইলেরও বেশি পথ পাড়ি দেয়, 4 কোষে বেশি। তারপরে তারা কি করে?
তারা হচ্ছে এই যে বৃষ্টির দিনে মাথার উপর দিয়ে বৃষ্টি পড়ে, পায়ের নিচে কাদা। আবার গ্রীষ্মকালে যেটা হয়, মাথার উপরে তীব্র গরম, সূর্য একদম হিট দিচ্ছে, আর পায়ের নিচে ধুলায় একদম বাজে অবস্থা। তাহলে বুঝতে পারতেছো কতটা প্রতিকূল পরিবেশ। এবং আমরা দেখি যে এই যে যারা কষ্ট করে বিদ্যা অর্জন করে, ওদের আবার একটু বড় হওয়ার পর, একটু বয়স হওয়ার পর কিন্তু হ্যাডমের শেষ থাকে না। ওরা কি করতে চায় জানো? ওরা সবসময় দেখায়, সারা জীবনে একই গল্প করে, আমাদের সময় আমরা এই করছি, সেই করছি, হ্যান করছি, ত্যান করছি, মানে ওই যে গর্ব, সেই গর্বটাই কিন্তু তারা বারবার প্রকাশ করে। এবং আমরা আরো দেখি যে পল্লী গায়ের মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে তারা যখনই একটু ভালো কিছু করতে শুরু করে, তারা কিন্তু আর পল্লী গায়ে থাকতে চায় না, তারা কিন্তু শহরমুখী হয়ে যায়, তারা শহরের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। যেটা আমরা দেখতে পাই, লেখকের একটা আক্ষেপ ছিল, লেখকের একটা আক্ষেপ যে যদি তারা শহরের বিলাসটাকে বেছে না নিয়ে পল্লী গায়েই থাকতো, তাহলে তো পল্লী গায়ের দুর্দশাটা এমন হতো না, তাই না? তাহলে এখানে একটা আক্ষেপ প্রকাশ পেয়েছে বটে। এবং পল্লী গায়ের বর্ণনার মধ্যে আমরা আরো একটা জিনিস পাই। কি জিনিস পাই? এই যে দুরন্ত কৈশোর, এই দুরন্ত কৈশোরটা পাই। কেমনে পাই? তারা যে এই 8 মাইলের বেশি পথ, 4 ক্রোশের পথ যে অতিক্রম করে যাইতো, তারা কি পড়াশোনা করার জন্য যাইতো? হ্যাঁ, অনেকে যাইতো। বাট তাদের টেন্ডেন্সি থাকতো, কার বাড়ির কাঁঠাল পাকছে, কার গাছের আমের মুকুলগুলো একদম পরিপক্ত হয়েছে, মানে আম কবে খাওয়া যাবে, কার খেজুর গাছের মেথিটা কাটিয়ে নেওয়া যাবে, মানে খালি ধান্দা। মানে বোঝো না, বাল্যকালে কৈশোরকালের এটা তো একটা দুরন্তপনা। মানে সবসময় চারিদিকে খালি নজর রাখে যে কোথায় কি আছে, কোথায় কি আছে, এরকম। আর আলটিমেটলি যখন স্কুলের রেজাল্ট দেয়, দেখে রেজাল্ট ফেল বা রেজাল্ট অনেক খারাপ, তখন তারা শিক্ষককে গালি দেয় যে ওরে পিটাইতে হবে, ও আমারে মার্ক দেয় নাই, ও আমারে এই করছে সেই করছে, মানে এমন অবস্থা। কিন্তু আলটিমেটলি দোষটা কার ছিল? ওই যে, আসলে দোষ দেওয়া যাবে না, দুরন্ত কৈশোরটা এমন ছিল। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে সরস্বতী খুশি হয়ে বর দেবেন কি, উল্টা লজ্জায় মুখ দেখাতে পারে না। কেন পারে না জানো? কারণ সরস্বতীকে বলা হয়েছে বিদ্যার দেবী, অর্থাৎ সরস্বতী আমাদেরকে বিদ্যা দেবেন, মানে সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী। কিন্তু সরস্বতী দেখছেন যে আল্লাহ, এই বাচ্চারা পড়াশোনার জন্য এত কষ্ট করে, এই 8 মাইলের বেশি পথ হেঁটে হেঁটে যায়, কাদা ডিঙায় যায়, ভিজে যায়, রোদে পুড়ে যায়, এত কষ্ট করে, মানে ওদের কষ্ট দেখে সরস্বতী মানে বর তো দিবেই, মানে এই বরটা যে কোন মুখে দিবে এইটা নিয়ে লজ্জায় পড়ে যাচ্ছে যে আমি বরঞ্চ সরস্বতী ওদের কাছে কেমনে মুখ দেখাই যে তোরা এত কষ্ট করে বিদ্যা অর্জন করতে যাস, আমি বিদ্যার দেবী হয়ে আমি নিজেই তোদের কাছে লজ্জিত। বিষয়টা বোঝা গেছে? ওকে। তারপরে দেখো মৃত্যুঞ্জয়ের পরিচয়। এখানে আমরা মৃত্যুঞ্জয়ের পরিচয়টা কিভাবে পাই? মৃত্যুঞ্জয়ের পরিচয়টা হচ্ছে যে মৃত্যুঞ্জয় হচ্ছে ন্যাড়ার গ্রামেরই একজন বালক, বালক না আসলে, ন্যাড়ার গ্রামের একজন মানুষ বা তার বয়সী, যেখানে তিনি কবে যে থার্ড ক্লাসে উঠছে আর কবে যে পাস করবে এটার কোনো গ্যারান্টি ছিল না, কেউই জানে না। এটাকে বলা হচ্ছে প্রত্নতত্ত্বের কি গবেষণার বিষয়। বুঝা গেছে? এবং সে কিন্তু মন মানসিকতা দিক থেকে অনেক ভালো ছিল, অনেক হেল্পফুল ছিল। এবং আমরা আরো দেখি যে ন্যাড়া কিন্তু তার বাবাও নাই, তার মাও নাই, তার আছে একজন কি জ্ঞাতি খুড়ো। খুড়ো কি? খুড়ো মানে হচ্ছে কাকা, চাচা, বাপের ছোট ভাই যেটা ছিল। কিন্তু সে কিন্তু সবসময় ধান্দা খুঁজতো কেমনে ন্যাড়ারে মাইনাস করে এই পুরা সম্পত্তিটা নিজের দখলে আনা যায়। কিন্তু ন্যাড়া কি করতো? ন্যাড়া সে নিজের মতো লাইফ লিড করতো, নিজে রান্না করে খাইতো, মানে সে একদম একদম নিজের মতো, মানে সে কারো ধার ধারে না। এবং তার যে 20-25 বিঘার বাগান ছিল, সেই বাগানটা আমের মৌসুম আসলে সে দিয়ে দিত। মানুষ ওই আমের বাগান থেকে যে আয় হতো তার টাকা পয়সা দিত। ওই যে দেখো না, যাদের আমের বাগান আছে চাঁপাইনবাবগঞ্জে যাদের বাড়ি, তারা কিন্তু আমের গাছগুলো ইজারা দিয়ে দেয়, মানে তোমরা এই গাছের আমগুলা পেরে নিয়ে যাবা, বিনিময়ে টাকাগুলা দিবা, মানে এরকম একটা গাছ ভাড়া দেওয়া যেটাকে বলে। তো ওইটা দিয়ে তার একটা মোটামুটি আমের মৌসুমে ভালো টাকা পয়সা আসতো, সেই টাকা পয়সা দিয়ে সারা বছর চলতো। এবং তার জ্ঞাতি খুড়ো যাতে তাকে অপমানিত করা যায়, তাকে যাতে সমাজ থেকে কোণঠাসা করে রাখা যায়, এই জন্য তার নামে অনবরত কি করতো, গুজব ছড়ায় বেড়াইতো যে মৃত্যুঞ্জয় গুলি খায়, সে গাঁজা খায়, সে মানে তার চরিত্র মানে একদম ভালো ছেলেদের মতো না, এরকম, বুঝছো? তো এখানে যেটা হইতো, ন্যাড়া এসব গায়ে মাখতো না, ন্যাড়া নিজের মতো করে বগলের মধ্যে একটা ছেঁড়া মলিন খাতা নিয়ে, মানে একদম বইপত্র নিয়ে স্কুলে যাইতো, স্কুল থেকে আসতো। এবং এলাকায় ন্যাড়ার, সরি ন্যাড়ার না, এলাকায় মৃত্যুঞ্জয়ের এমনই একটা সুনাম ছিল যে তারে সবাই ওই ওই বদনামের চোখেই দেখতো। এখানে সুনামটা কিন্তু ব্যঙ্গার্থে বলা হয়েছে, মানে তাকে কিন্তু সবাই সমীহ করতো, কারণ তার কাছে টাকা পয়সা থাকতো। অনেকে তার বাবা মা ছেলেকে মৃত্যুঞ্জয়ের কাছে পাঠায় যে ওর কাছে টাকা নিয়ে আসতে, কি বলে যে স্কুলের মাইনে দেওয়া হয় নাই, বইপত্র কেনা হয় না, এরকম অজুহাতে টাকা নিয়ে আসতো। মৃত্যুঞ্জয় কিন্তু দিতও বটে, হ্যাঁ, কারণ তার মন ছিল উদার। এবং অনেকে কি করতো, তার টাকায় খাওয়া দাওয়া করতো, নাস্তা করতো, মানে থাকে না কিছু বড় ভাই টাইপের যে এই কি খাবি, আয় খা, ওইরকম টাইপের, ওই পিছু পিছু ঘুরে আর কি খাওয়ার জন্য। কিন্তু তারা তার কাছে টাকা নিত, তার কাছ থেকে খাইতো,
কিন্তু তার উপকার স্বীকার করতো না। কেন স্বীকার করতো না? কারণ তারা ভাবতো যদি ন্যাড়াকে প্রায়োরিটি দিই তাহলে তো সমাজে আমার একটা পজিশনটা ছোট হয়ে যাবে। কারণ সমাজে মৃত্যুঞ্জয় নামে একটা রিউমার আছে, গুজব আছে যে সে গুলি খায়, সে গাঁজা খায়, মানে সে ভালো ছেলে না, এরকম একটা রিউমার আছে। এই জন্য তারা মৃত্যুঞ্জয় যে আসলে একটা ভালো ছেলে তারা কিন্তু বুঝে, কিন্তু স্বীকার করে না। বোঝা গেছে? এইটাই হচ্ছে মৃত্যুঞ্জয়ের পরিচয়। এবং আরো পরিচয় তার কিভাবে কি হয়েছে সেটা আমরা দেখব। মৃত্যুঞ্জয়ের অসুস্থতা ও বিলাসীর যে ভূমিকা এখানে দেখো। তার আগে বলো তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা, তোমরা বলো যে এই পর্যন্ত বুঝছো কিনা। আচ্ছা, ওয়াহিদ তামিম বলছো ভাইয়া আপনার নাম কি? আমার নাম হচ্ছে আশফাকুর রহমান, আমি পড়াশোনা করছি বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা। হুসাইন বলছো ন্যাড়ার মতো আমার অবস্থা থাকলে আগে বিবাহ করতাম। এত ভালো অবস্থা ভালো না ভাইয়া। আচ্ছা, শান্তা বলছো ভাইয়া একদিন ডিউ এর কোশ্চেন প্যাটার্নটা দেখাবেন? হ্যাঁ দেখাবো ভাইয়া। কেন, আমি যে গতদিন তোমাদের কোশ্চেন 25-26 সেশনে কোশ্চেন প্যাটার্নের উপর একটা ক্লাস নিচ্ছি না ভাইয়া, ওইখানে তো বিস্তারিত বলছি। তারপরেও তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ডেডিকেটেড যে ক্লাসগুলো হবে সেখানে আমি তোমাদেরকে আবারও সবকিছু দেখাবো। আচ্ছা, জি ভাইয়া বুঝতে পারছি, ক্লিয়ার। জি ভাইয়া বুঝতে পারছি, ক্লিয়ার, ডান। শান্তা বলছো ডান, ঋতিকা বলছো জি ভাইয়া বুঝতে পারছি, আমাতুর বলছো ক্লিয়ার, আফরিন মেধা বলছো ক্লিয়ার, হুসাইন বলছো জি। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই। এরপরে দেখো মৃত্যুঞ্জয়ের অসুস্থতা ও বিলাসী। এখন আমরা হুট করে দেখলাম যে ন্যাড়ার সাথে মৃত্যুঞ্জয়ের একটা ভালো সম্পর্ক ছিল, ন্যাড়াও কিন্তু মৃত্যুঞ্জয়ের কাছে খাইতো। তো হঠাৎ করে মৃত্যুঞ্জয়ের অনেকদিন কোনো পাত্তা নাই। তো হুট করে ন্যাড়া একদিন খবর পাইলো যে মৃত্যুঞ্জয় অসুস্থ। তো ন্যাড়ার তো একটু বিবেক বোধ আছে তাই না? তো ন্যাড়া ভাবলো যে যেহেতু তার মিষ্টান্নের সদ্ব্যয় করেছি, মানে তার যেহেতু মিষ্টি খাইছি, মানে তার কাছে কিছু খাইছি আমি, তাহলে তাকে দেখতে যাওয়া আমার একটা কর্তব্য। তো ন্যাড়া কি করলো, একটু লুকিয়ে চাপিয়ে দেখা করতে গেল একদিন। দেখা করতে গেল সন্ধ্যার আগে আগে গিয়ে দেখলো যে মৃত্যুঞ্জয় একদম বিছানাগত, মানে একদমই বাজে অবস্থা, একদম মানে মরমর অবস্থা, মরে যাবে এরকম একটা অবস্থা। তো ওই সময় তাকে বাঁচাইলো কে? বাঁচাইলো হলো যে একটা বুড়া, কি, মালো, ওঝা। এই ওঝাটা কে? এই ওঝাটা হচ্ছে বিলাসীর বাপ। তাহলে বিলাসীর বাপের চিকিৎসা আর বিলাসীর পরম মমতা সেবা, এই দুইটার সমন্বয়ে কিন্তু মৃত্যুঞ্জয় সে যাত্রায় বেঁচে ফিরেছিল। মানে ওইখানে একটা কথা আছে তোমরা দেখবা যে যম কিন্তু মৃত্যুঞ্জয়কে নিয়ে যাওয়ার কম চেষ্টা করে নাই, কিন্তু বিলাসীর সেবার কাছে, বিলাসীর ভালোবাসা মমতা মাখানো সেবার কাছে যম কি করছে? হার মানছে। হার মেনে সে যাত্রায় আর মৃত্যুঞ্জয়ের মৃত্যুটা হয় নাই, বিলাসী বাঁচায় আনছে। বুঝা গেছে? এই হচ্ছে মৃত্যুঞ্জয়ের অসুস্থতা ও বিলাসীর সেবা। এরপরে দেখো খুড়ো ও সমাজের গোড়ামি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। যে খুড়ো দেখলো যে এমনে তো মৃত্যুঞ্জয় সুস্থ হয়ে যাচ্ছে, এখন ওরে তো হচ্ছে একটা গুজবের মধ্যে ফেলতে হবে, এটাতেও শান্তিপূর্ণভাবে শেষ করতে দেওয়া যাবে না, তাহলে একটা গ্যাঞ্জাম বাঁধায়। গ্যাঞ্জামটা কি? যে ও বলতেছে যে জাত গেল, জাত গেল, এই বুড়া মালো আর মালোর বেটি এসে একদম মৃত্যুঞ্জয়ের সাথে থাকতেছে, খাচ্ছে, একদম অন্য পাপ, একদম দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কলিকাল উল্টায় পাল্টায়, মানে একদম একদম যত ধরনের বাজে কথা বলা লাগে খুড়া পুরা গ্রামে ছড়াই ফেলছে। এখন ওই সময় তো কনজারভেটিভ সমাজ, মানে কি রক্ষণশীল সমাজ, তারা তখন জাত নিয়ে, ধর্ম নিয়ে খুব বেশি কনসিয়াস, মানে খুবই সচেতন। আসলে কিন্তু এগুলা কিছুই না, বুঝছো? এলো ভন্ডামি। পরে কি করছে তারা? বুঝে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, একটা নিচু শ্রেণীর, মানে ওই সময় যারা ডোম ছিল, মানে লাশ কাটে ওই ডোম, তারপরে হচ্ছে এই যে ওঝা, নাপিত, তারপরে এই যে সুইপার আছে না যারা আমাদের বাসার ধরো টয়লেট বা এগুলো পরিষ্কার করে, এগুলাকে অনেক নিচু জাত হিসেবে গণ্য করা হতো। মানে তাদেরকে সমাজে একটা আলাদা শ্রেণীতে দেখা হইতো, মানে পাত্তা দেওয়া হইতো না, খুবই অবজ্ঞা করা হইতো। তো ওই রকম একটা জাত হচ্ছে কি মালো ছিল, ওঝারা। তো ওদের কাছে যদি মৃত্যুঞ্জয় সেবা নিয়ে সেরে ওঠে, ওর হাত দিয়ে যদি ভাত খায়, তাহলে এটা সমাজের জন্য একটা প্রেস্টিজের ইস্যু না? যেহেতু এরা এরা ব্রাহ্মণ ছিল, কায়স্থ করেছিল, তো এরা তো প্রেস্টিজে লাগে যে হ্যাঁ হ্যাঁ ওদের হাতে মানে হাতে ভাত খাইছে মানে জীবন শেষ। তো খুড়া এই সুযোগটা কাজে লাগাইছে, দল বল নিয়ে কি করছে? ওরে মারতে গেছে, যে অন্য পাপ করছে, এই করছে, সেই করছে। দেখছো তখন কি করলো? তোমরা যারা গল্প পড়েছো সেখানে দেখছো যে একটা একদম বাজে সিন ক্রিয়েট করছে, যে বিলাসী একটু রুটি বেলতেছিল, ওরে একটু খাওয়াবে। তো গ্রামের মানুষটা গিয়ে একদম ওরে ওখানে চুলের মুঠি ধরে টেনে এনে মানে পিটানো শুরু করছে বিলাসীরে। আর ওইদিকে মৃত্যুঞ্জয় কি করছে? মৃত্যুঞ্জয় একদম দরজায় ধাক্কা দিচ্ছে, বেডে কিল দিচ্ছে, মানে সে তো বাইরে আসতে পারছে না, সে তো অসুস্থ, আবার বাইরে থেকে লক করা। তো সে আর এগুলো সহ্য করতে পারতেছিল না, সে ভিতরে একদম মানে নিজেকেই নিজে ধিক্কার দিচ্ছিল। আর ন্যাড়া কি করছিল? ন্যাড়াও সমাজেরই একজন হিসেবে, এই যে সমাজেরই একজন হিসেবে তাকে মারার জন্য ওখানে গেছিল, কিন্তু ন্যাড়া কি মারছে?
মারে নাই। ন্যাড়া কি মারার উদ্দেশ্যে গেছে? না, ন্যাড়া আসলে দেখতে গেছিল যে একটা সমাজের মানুষ কতটা নির্দয় নিষ্ঠুর হতে পারে। এবং দেখো ন্যাড়া কিন্তু সেখানে কিন্তু সমালোচনা করছে। কখন? ওই মারার সময় না, এই যে বিলাসী গল্পে তিনি যখন গল্পটা লিখছেন তখন কিন্তু ওই সমাজ ব্যবস্থার ওই যে আচরণটা, সেই আচরণটার কিন্তু সমালোচনা করেছেন তিনি। তাহলে কি হলো, তাকে ওই যে মারধর করা হলো, বিলাসীকে তখন কিন্তু ন্যাড়া একটু বাঁচানোর চেষ্টা করেছিল। এটা কিন্তু পরবর্তীতে গল্পে দেখবা বিলাসী স্বীকার করে, বাবু সেদিন যদি তুমি না থাকতে তাহলে আমার কি হইতো, বুঝা গেছে? তো মেরে দিল, ওকে মারামারি করতেছে, খুড়া একদম জাত ফাত নিয়ে মেলা বাজে অবস্থা করে ফেলছে। তখন মৃত্যুঞ্জয় কি করলো, যে এমনি আর হবে না, খুড়া তুমি ভালো থাকো, সম্পত্তি নাও, যা খুশি তাই করো, আমি আর এই জীবন তোমার সাথে থাকবো না। কারণ ওর তো শান্তি দরকার, সুখ দরকার। আর বিলাসীর ভালোবাসায় সে মগ্ন হয়ে গেছে, কারণ সে দেখছে এই ভালোবাসা কি প্রেম ভালোবাসা, কামনা কাম এই ভালোবাসা না, এটা হচ্ছে যে স্নেহ মমতা মায়া, একটা মানুষকে কিভাবে ভালোবাসায় জড়িয়ে ফেলতে পারে সেবা দিয়ে, সেই ভালোবাসাটা মানে কৃতজ্ঞতা সহজে ভালোবাসা। তখন কি করলো, যে সাপুরের জীবনে প্রবেশ ঘটে গেল। তখন মৃত্যুঞ্জয় কিন্তু আর এই সমাজে থাকলো না। মৃত্যুঞ্জয় একদম পুরো দস্তুর এখন কি হয়ে গেল, নিজেই একটা সাপুরে হয়ে গেল। এই একদম এই বড় বড় চুল, এখানে রুদ্রাক্ষের মালা, কপালে রুদ্রাক্ষের মালা, এটা নিয়ে একদম। এখন কি করলো, এখন তোমার ন্যাড়া কি করলো, ন্যাড়া ওই সমস্ত ঘটনা দেখে আসার পর ন্যাড়ার জীবনের প্রতি কোনো আশা আকাঙ্ক্ষা নাই। ও বলছে তাহলে আমি সন্ন্যাস নিব। সে সন্ন্যাস নিতে চাইলো, গেল। কিন্তু ওই যে বললাম সন্ন্যাস জীবন তার ভালো লাগলো না, সে একদিন ফিরে আসতেছে। ফিরে আসতে মালোপাড়ার ভিতর দিয়ে যখন যাচ্ছে তখন দেখে একটা লোক, একদম দেখে চেনা চেনা লাগতেছে, দেখে মনে হচ্ছে একদম মৃত্যুঞ্জয়ের মতো। কাছে গিয়ে দেখে যেটা তো মৃত্যুঞ্জয়, কিন্তু সে বলতেছে যে এই কি সেই মৃত্যুঞ্জয়, মানে তাকে একদম চেনাই যাচ্ছে না। তো তখন ন্যাড়া যেটা করলো, যে ন্যাড়ার একটা দীর্ঘদিনের শখ ছিল, একটা হচ্ছে সন্ন্যাস জীবন আর একটা হচ্ছে কি সাপ ধরার যে ব্যাপারটা। যখন সে দেখলো, সে বললো যে আমিও আর ওই সমাজে যাব না, আমিও এখন থেকে মৃত্যুঞ্জয় সাগরেদ হয়ে যাব, মানে কি তার চেলা হয়ে যাব, তার সহযোগী হয়ে যাব। তো তখন কি হলো, এই যে তিনজন মিলে বিলাসী, বিলাসী আমাদের মৃত্যুঞ্জয়, বিলাসী আমাদের মৃত্যুঞ্জয় আর আমাদের ন্যাড়া, আর আমাদের ন্যাড়া, এই তিনজন মিলে তারা কি করলো, ওই যে মালোপাড়ায় একটা আধিপত্য বিস্তার শুরু করলো। তারা এখানে থাকে, তারা ওখানে বেশ বেশ ভালোই আছে, তারা সমাজচ্যুত হয়েও বেশ ভালোই আছে। আর এর মধ্যে কিন্তু কি হয়েছে, এই যে বিলাসী আর মৃত্যুঞ্জয়ের কিন্তু বিয়ে হয়ে গেছে। কি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। ওই যে যখন তাকে মারতেছিল তখন বলছিল যে জানো বাবা কিন্তু আমাদের কি দিছে, নিকা দিছে, মানে কি বিয়ে দিছে, বুঝা গেছে? তো এইভাবে তারা কি করলো, যে যেহেতু তারা সাপ ধরা এক্সপার্ট হয়ে গেছে, তো তারা মানে সাধু আর সাগরেদ মানে মৃত্যুঞ্জয় ন্যাড়া মিলে খুব মজা। বিলাসী কিন্তু আবার এটা পছন্দ করে না, কারণ বিলাসী তো সাপুরের মেয়ে, সে জানে এই জীবনের কতটা ঝুঁকি, এই জন্য সে কিন্তু এটা কখনোই খুব একটা বেশি সাপোর্ট করতো না। বরঞ্চ সাপ ধরার বায়না আসলে বিলাসী চেষ্টা করতো কেমনি এটা ক্যান্সেল করে দেওয়া যায়, বুঝা গেছে? কিন্তু এরা দুইজন কিন্তু এটা আবার খুব এনজয় করতো, মানে এরা ভাবতো যে সাপ ধরা যে একটা কি জিনিস, হেভি একটা প্রাউডের ব্যাপার। কিন্তু আলটিমেটলি কি হয়েছিল সেটা তো আমরা জানি। তো এরপরে একদিন কি হলো, যে তারা সাপ ধরে, শিকড় বাকড় বিক্রি করে। এই যে একটা এখানে কিন্তু একটা ভণ্ডামির ব্যাপার আছে, যে শিকড়টা সাপের মাথায় ধরলে সাপ হচ্ছে পালায় যায় ভয়ে, এটা দিয়ে তারা কি করতো, ব্যবসা করতো, শিকড়ের ব্যবসা। আসলে কি তাই? এখানে কিন্তু বলা আছে যে লোহার রড গরম করে সাপের মাথায় সেঁকা দিলে এতটাই গরম লাগে যে এর পরবর্তীতে ওই সাপ যদি কারো সামনে দিয়ে আসে, শুধু শিকড় কেন, একটা মানে কি বলবো এটাকে, একটা কাঠিও যদি ঠেকাও ও ভয় এমনিই দৌড় দিবে। মানে এইভাবে ওকে ট্রেন করা হয়, ভয়টা দেখানো হয়। তো এটাকে শিকড়ের ব্যবসা বলে। তো এইটা তারা করতো, বিলাসী কিন্তু এটা পছন্দ করতো না। ওরা বলতেছে যে আমাদের তো থাকা খাওয়ার খুব একটা সমস্যা নাই, তাহলে কি দরকার লোক ঠকিয়ে এই ধরনের কাজ করার, বুঝা গেছে? তারপরে এগুলা আমরা সব জানি। এরপরে ভয়ানক দুর্ঘটনা ঘটলো একটা। কি দুর্ঘটনা, তার আগে তোমরা কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা এই পর্যন্ত। হুম, আচ্ছা, হ্যাঁ। ওরে চিটার, সব ভণ্ড চিটার, সাপ নিয়ে পণ্ডিতি করতে গিয়ে মরছে তানবিরুল বলছো, হুসাইন আলী বলছো ছেকা, তারপর ভাইয়া মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলো। হ্যাঁ, মৃত্যু হলো। এবার দেখো কি হলো, ভয়ানক মৃত্যু। একদিন সে একটা অন্য গা থেকে বায়না আসলো যে ওখানে সাপ আছে। তো মৃত্যুঞ্জয় নেড়া তো খুব লাফায় উঠছে যে হ্যাঁ একদম পাইছি, এবার ধরে ফেলবো, কি মজা। তো বিলাসীও গেল সাথে, কারণ বিলাসী তো জানে এগুলা ব্যাপার স্যাপার কত ভয়ঙ্কর হতে পারে।
তো বিলাসী একটা পূর্বাভাস দিল যখন একটা না একাধিক সাপ আছে, কারণ যেহেতু সে আগে থেকেই মালর মেয়ে, সে তো জানে, এক্সপিরিয়েন্স না। তো তারা খুব সাবধানেই সাপ ধরে, কিন্তু এইবার একটা কি হলো, একটা দুর্ঘটনা ঘটে গেল। সাপ বের করতে গিয়ে ঠাস করে একটা কামড় দিয়ে দিছে কারে, এই যে মৃত্যুঞ্জয় রে। মৃত্যুঞ্জয় যে কামড় দিছে, এরপরে সে তো মানে ঝাড়ফুঁক সবাই, যত ওঝা আছে সবকে ডাকা হলো, 33 কোটি দেব দেবতার নাম নিয়ে এমন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা শুরু হলো। মানে ওই সময় একটা ট্রেন্ড ছিল, মানে ওরা মনে করতো যে যত নোংরা ভাষায় গালিগালাজ করবো তত মানে সাপের বিষ নেমে যাবে। এটা কখনো সম্ভব ভাইয়া? এভাবে হয়? তো ওরা 33 কোটি দেব দেবতার নাম নিয়ে যত মন্ত্র জানতো, যা যা জানতো, শিকড় বাকড় থেকে শুরু করে সব করা শেষ। এমনকি ওর হাত পেঁচে বেঁধে কেটে যা করা দরকার, মানে বাঁচানোর জন্য যা যা করা সম্ভব সব করছে। আলটিমেটলি কি হলো, একটা নির্দিষ্ট সময় পরে মারা গেল। কে মারা গেল? মৃত্যুঞ্জয় মারা গেল। এরপরে ন্যাড়ার হুঁশ ফিরল, ন্যাড়া আর এগুলোর মধ্যে নাই। বিলাসীও বলে দিছিল যে ঠাকুর তুমি আর এই কাজের মধ্যে থেকো না। অর্থাৎ বিলাসী ন্যাড়াকে বললো যে এই কাজটা তুমি তো দেখতেই পারলা আমরা কিভাবে মৃত্যুঞ্জয়কে হারালাম, তাহলে এই কাজটা কিন্তু ভালো কাজ না। তারপর থেকে ন্যাড়াও বুঝলো যে তারা এতদিন যেটা করে আসছে সেটা একটা অত্যন্ত দুঃসাহসিক কাজ ছিল, যেটা আসলে তাদের করা উচিত হয় নাই। বুঝা গেছে? তাহলে এই হলো তোমার বিষয়। এরপরে কি হলো, বিলাসীর আত্মহত্যা। বিলাসী কিভাবে আত্মহত্যা করলো? তার এই স্বামীর যন্ত্রণা সহ্য করতে না পেরে, দেখি কয়দিনের মাথায়, 7 দিনের মাথায় সে কি করলো, সে আত্মহত্যা করলো। এই আত্মহত্যা মানে কি, আত্মাহুতি, নিজের জীবন নিজে দিয়ে দেওয়া। কেন দিল ভাইয়া? দিল হচ্ছে তার প্রেমের কারণে। তার প্রেমের কারণে, তার প্রেমের কারণে সে এখানে সে মারা গিয়েও, মৃত্যুঞ্জয় মারা গিয়েও, তারা দুইজনে হেরে গিয়েও জিতে গেছে হচ্ছে কি, এই যে তাদের প্রেমটা, তাদের জিতে গেছে কি, তাদের প্রেমটা জিতে গেছে। কিভাবে জিতে গেছে? এই সমাজের মুখে চুনকালি মেখে দিয়ে। সমাজটা যে কত বাজে একটা সিস্টেম, কত বাজে একটা সিস্টেমের আওতায় পড়ে এই জীবনগুলোকে অকালে চলে যেতে হয়, এটার একটা উপযুক্ত জবাব দিয়ে গেছে কে, মৃত্যুঞ্জয় এবং বিলাসী। এইভাবেই কিন্তু কি হয়েছে, বিলাসী গল্পটা একটা অমরত্ব পেয়েছে। আমরা এরপরে চরিত্র বিশ্লেষণ করবো, সেখানে আমরা আরো ভালোভাবে এটা শিখবো। তোমরা বলো যে অ্যাট এ গ্লেন্স, এই যে 7টা 8টা রতে, এই 7টা 8টা কি ফ্লো চার্টের মাধ্যমে, একটা ফ্লো চার্টের মধ্যে এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টটার মাধ্যমে পুরা বিলাসী গল্পের সামারিটা তোমরা বুঝতে পেরেছো কিনা, এটা একটু কমেন্টে জানাও যে হ্যাঁ ভাইয়া, পুরা বিলাসী গল্পের সামারিটা আমরা এই স্লাইডের মাধ্যমে বুঝতে পেরেছি। বলো। বলো, বুঝতে পেরেছো? মোহাম্মদ আক্তার বলছো বুঝছি। শান্তা বলছো ভাইয়া যে গল্প পড়ি না কেন 2 দিন পরে ভালোভাবে মনে থাকে না ভাইয়া, রিভিশন করতে হবে। হ্যাঁ, রিভিশন করার একটা টেকনিক কি জানো? আজকে পড়বা, তারপরে আজকে পড়া শেষ হয়ে গেলে কালকে একবার রিভিশন করবা, তারপরে 3 দিন রিভিশন করবা না, তারপরে আবার নিজে নিজে মনে করার চেষ্টা করবা যে মনে থাকে কিনা, তারপর 7 দিনের মাথায় আবারও রিভিশন করবা আগের পড়াটা। বুঝা গেছে? তারপর 1 মাস পরে ওই পড়াটা আবারও রিভিশন করবা। তাহলে যেটা হবে যে তোমার মাথার মধ্যে এই বারবার দেখার ফলে ওটা সেট আপ হয়ে যাবে। হ্যাঁ, মানে কি, 1 দিন, তারপরে 3 দিন, তারপরে 7 দিন, তারপরে 1 মাস, এই 4 স্টেপে যদি কোনো পড়া রিভিশন করো, আল্লাহর রহমতে তোমার আর কখনো ওইটা তুমি ভুলবে না, তোমার ওটা মনে থেকে যাবে। হ্যাঁ, কনসেপ্টটা তুমি আর ভুলবে না। হুম ভাইয়া, বুঝতে পারছি। অনিক রায় বলতেছো, অনিক রায় বলতেছো ভাইয়া পুরো বিলাসী গল্প বুঝতে পারছি। সাবিহা বলছো বুঝেছি ভাইয়া। যারা বলতেছো জি ভাইয়া বুঝতে পারছি। শামীম বলতেছো হ্যাঁ ক্লিয়ার। মোহনা বলছো ক্লিয়ার। আমাতুর রহমান সুমাইয়া বলছো জি ভাইয়া বুঝতে পেরেছি। হাদিয়াতুন নিমো বলছো বুঝছি। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, সামনের দিকে আগাই। দেখো, উত্তরগুলো আমরা খুব একটু দ্রুত টানি। হ্যাঁ, আমাদের ক্লাসের সামনের দিকে আগাইতে হবে। দেখো, বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? ভারতী পত্রিকায়, এটা আমরা দেখেছি। বিলাসী গল্পে উল্লেখিত পার্সিয়া বর্তমানে কোথায়? পার্সিয়া মানে কি, পারস্য, এটা যেটা ইরানে, এটা আমরা এখানে পাবো না, এটা আমরা পাবো হচ্ছে কোথায়? শব্দার্থ ও টিকাতে। এটা কোথায় পাবো? শব্দার্থ ও টিকাতে পাবো। হ্যাঁ, এটা শব্দার্থ ও টিকাতে পাবো। তারপর
ন্যাড়া কোন বনের অনেক পল্লীতে অনেক দিন ঘুরে সৌরভ করার মতো অনেক বড় বড় আহ, দক্ষিণবঙ্গে এই প্রশ্নটা একটু ঢাবি গতে 2012-13 সালে আসছিল। এটা সৌরভ না, এটা গৌরব। হ্যাঁ, গৌরব। এটা হচ্ছে কি দক্ষিণবঙ্গে। এটা তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। পরেরটাতে দেখো, মৃত্যুঞ্জয় মৃত্যুর কতদিন পরে কতদিন বিলাসী বেঁচে ছিল? সপ্তাহখানেক, মাসখানেক, 3 দিন, 15 দিন? এখানে অপশনটা একটু মনে হয় আমাদের ভুল হয়ে গেছে। তোমরা উত্তর করো, ঝটপট উত্তর করো। এই সবাই বই কিনছে। আচ্ছা, তোমরা তোমাদের মতো করে কিনে দিও। আচ্ছা, তিথি ঘোষ বলছো গল্পটা ভালো ছিল কিন্তু এখন আরো সমস্যার সমাধান হলো। থ্যাংক ইউ। তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, তোমাদের যদি বিলাসী গল্পের কোনো স্পেসিফিক জায়গা নিয়ে প্রশ্ন থাকে, তোমরা তো আশা করি অনেকেই বই নিয়ে বসেছো, যদি মনে হয় যে ভাইয়া এই লাইনটার ব্যাখ্যা বুঝি না, একটু বুঝিয়ে বলেন তো, তাহলে আমি তোমাদেরকে ওটাও ব্যাখ্যা করে দিব, সমস্যা নেই, যদি তোমাদের মনে হয় যে এই স্পেসিফিক জায়গাগুলোতে একটু ঝামেলা আছে। ওকে, তারপরে দেখো, আমরা পরবর্তী স্লাইডে যাই। এবার আমরা চরিত্র বিশ্লেষণে যাব। হ্যাঁ, চরিত্র বিশ্লেষণে যাব। চরিত্র বিশ্লেষণে দেখো, মৃত্যুঞ্জয়, এটা কে? এটা মৃত্যুঞ্জয়। একদম ওই যে, এখানে যদিও যদিও এটা একটু অলংকারের মতো হয়ে গেছে, বাট এগুলা সব কি রুদ্রাক্ষের মেলা, মানে কি পুঁথি, ওই যে দেখো না, এই যে গোল 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 পুঁথি কাপালিকদের থাকে, তোমরা যারা মুভি দেখছো, সিরিয়াল দেখছো, তার তো দেখছো এগুলা। তো ধরে নাও এটা হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের আমরা একটু অ্যাট এ গ্ল্যান্স দেখবো কি, যে মৃত্যুঞ্জয়ের পরিচয় হচ্ছে সে গল্পের নায়ক, বিলাসী স্বামী, কায়স্থ ঘরের মৃত্যুর বংশের ছেলে, অনাথ, পিতামাতা ভাই বোন কেউ নাই, গ্রামে এক প্রান্তে বিশাল আম কাঁঠালের বাগান ও পোড়া বাড়ি ছিল। এইটাই তার হচ্ছে বেসিক পরিচয়। হ্যাঁ, হ্যাঁ, 7 দিনের মাথায় মারা গিয়েছিল। ওকে, তারপরে দেখো, এরপর শিক্ষাগত যোগ্যতা কি, যে স্কুলে পড়তো বাট ইতিহাসটা অনিশ্চিত, মানে ওই যে সে কবে ভর্তি হয়েছে, কবে পাশ করে বের হবে না কি হবে সেটা কেউই জানতো না। গ্রামের মানুষের কাছে সুনাম থাকা অর্থেও সত্ত্বেও লোকে মুখে নেতিবাচক প্রতিমূর্ত, অর্থাৎ মানুষ স্বীকার করে মনে মনে যে সে ভালো ছেলে, কিন্তু আসলে দুর্নাম করে। কেন? কারণ তার নামে ওই সমাজে একটা রটনা আগে থেকেই ছিল যে সে কি খায়, গুলি খায়, গাঁজা খায়। নিজের নাম মৃত্যুঞ্জয়, অর্থাৎ মৃত্যুকে জয় করার প্রতীক, কিন্তু বাস্তবে মৃত্যু তাকে পরাজিত করে। অর্থাৎ নাম মৃত্যুঞ্জয় মানে কি, যে মৃত্যুকে জয় করেছে, কিন্তু সে কি মৃত্যুকে জয় করতে পারলো? আলটিমেটলি পারলো না। তারপরে দেখো যে এই চরিত্রের বৈশিষ্ট্যগুলা, এটা আমরা তোমরা স্লাইড থেকে পেয়ে যাবে, আমি বিস্তারিত বলছি না। দেখো তার বৈশিষ্ট্য কি, সে সহমর্মী ও মানবিক, সে যে সবার প্রতি মানবিক আচরণ করে, সে সবাইকে খাওয়ায়, বইপত্র কেনার টাকা দেয়, স্কুলে মাইনে দেওয়ার টাকা দেয়, প্রেমময় ও প্রেমনিষ্ঠ, বিলাসীর প্রতি তার একটা প্রেম ছিল, ভালোবাসা ছিল, সততা ও নৈতিকতা, সে অবশ্যই সৎ ছিল। তাছাড়া নগদ টাকার এত সম্পত্তি, এত টাকার লোভ ছেড়ে সে কিভাবে বিলাসীর সাথে চলে যেতে পারলো, তাই না? ওকে, তারপরে দেখো, এখানে আরেকটা ব্যাপার আছে, যে ওই সততা নৈতিকতার বিষয়টা তো আলাদা, কিন্তু আমরা দেখি তার চরিত্রে কিন্তু দুইবার ট্রানজিশন হয়। একটা হচ্ছে শুরুর দিকে, যে সে নিজের মতো করে খাইতো, টাকা পয়সা নিয়ে বেশি ভাবতো না, যা পাইতো সেটা দিয়ে চলতো এবং পাশাপাশি সবার জন্য হেল্প করতো। কিন্তু সে যখন জাত বিসর্জন দিয়ে সাপুর হয়ে গেল, তখন কিন্তু তার একটা নৈতিক অধঃপতন ঘটলো। কি ধরনের অধঃপতন ঘটলো? ওই যে সাপ ধরা শিখখণ্ডে সততার সঙ্গে তার কি হয়েছে, বেইমানি হয়েছে। কারণ সে তো মানুষজনকে বলে যে শিকড়টা ঠেকালে সাপ পালায় যায়, কারণ শিকড়ে একটা গুণ আছে, আসলে কি তাই ছিল না? সে তো সাপকে আগে ছেকা দিত, তাই না? তাহলে এখানে একটা কি হয়েছে, নৈতিকতার অবক্ষয় ঘটছে না? প্রথা বিরোধী মনোভাব, এই যে সে রক্ষণশীল সমাজের জাত বিসর্জন দিয়ে বিলাসীকে ভালোবেসে বিয়ে করে যে তার জাতটা ত্যাগ করলো, এটা একটা প্রথা বিরোধী মনোভাব। চারিত্রিক দৃঢ়তা, হ্যাঁ, সে তার চরিত্রের মধ্যে অবশ্যই একটা বোল্ডনেস ছিল। তার ক্যারেক্টার যদি স্ট্রং না হয়, তাহলে বিলাসী কি সে কখনো বিয়ে করতে পারে? এত কঠিন ডিসিশন নিতে পারে? সমাজ ছাড়তে পারে? পারে না। সুতরাং তার ক্যারেক্টারের মধ্যে একটা অন্যরকম ব্যাপার ছিল। স্বাস্থ্য দুর্বলতা, এই যে শয্যায় 45 দিন কাটিয়েছিল, অসুস্থ অবস্থায় অচেতন হয়ে গিয়েছিল, মৃত্যুর সময় সাপের কামড়ে আহত হয়েছিল। প্রাপ্তি ও জীবনযাত্রা, শ্বশুরের থেকে অমোঘ ও মন্ত্র ওষুধি পেয়েছিল। এই অমোঘ মন্ত্র ওষুধি কি, অমোঘ মানে হচ্ছে যেটা মানে বিফল হয় না, মানে ব্যর্থ হয় না, এরকম একটা অব্যর্থ। মন্ত্র ওষুধি মানে যে মন্ত্র পড়ে ঔষধটা দিয়ে কি করা যায়, মানে সবকিছু জয় করে দেওয়া যায়। কিন্তু আসলে এটা কি, এটা ফেক। এটা কি ফেক? যদি ফেক না হইতো, তাহলে তো এখানে মৃত্যুঞ্জয় বেঁচে যাইতো, তাই না? মৃত্যুঞ্জয় তো বাঁচে নাই।
জনশ্রুতি ছিল সে মৃত্যুকে জয় করতে পারবে, কিন্তু পারে নাই, সে মারা গেছে। জীবিকা নির্বাহ করতো 20-25 বিঘার আম কাঁঠালের বাগান থেকে, যেটা কখন, তার জাত ত্যাগ করার আগে। অর্থাৎ সে যখন কি ছিল, সে কায়স্থ ঘরের মৃত্যুর বাড়ির কি ছিল, সন্তান ছিল, তার একটা 20-25 বিঘার বাগান ছিল আম কাঁঠালে, সেটা সে কি করতো, যখন আমের মৌসুম আসতো, কাঁঠালের মৌসুম আসতো, তখন সেটা ছেড়ে দিত, দিয়ে তার বিনিময়ে টাকা পাইতো, সেই টাকা দিয়ে জীবিকা নির্বাহ করতো। আচ্ছা, হ্যাঁ, দুর্জয় আহমেদ জয় বলছো কাল থেকে কি পেইড ব্যাচের ক্লাস? হ্যাঁ ভাইয়া, কাল থেকে তোমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে। থার্ড ক্লাস মানে কি বলছো? থার্ড ক্লাস মানে বর্তমানে অষ্টম শ্রেণীর সমান। হ্যাঁ, ওকে, আমরা আরো পড়বো এগুলা। এবার মৃত্যুটা কি, যে খরিশ গোখরা সাপের কামড়ে মারা গেছে। মন্ত্র বলে সাপকে বসে আনা সম্ভব নয়, সে সাপটা তাকে কি করে, কামড় দেয় এবং সে মারা যায়। ওকে, সাহসিকতা ও কার্যকলাপ, সে দেখো কি করছে, সমাজের নিষ্ঠুরতা, জাত বৈষম্য, গ্রামবাসীর চোরা চোরা কি এটা, চোর রাজানি এটা না, এটা হচ্ছে যে গ্রামবাসীর যে অত্যাচার সেটা, হ্যাঁ, উপেক্ষা করে কি করে, বিবাহের পথ বেছে নেয়। তারপরে কি, সাপ ধরার মন্ত্র বলে সাপকে বসে আনার চেষ্টার মধ্যে সাহসিকতা ও ঝুঁকি গ্রহণ করে। প্রতীকী অর্থ, মৃত্যুঞ্জয়ের নাম কি, যে মৃত্যুকে যিনি জয় করতে পারে। মৃত্যুঞ্জয়ের চরিত্রে মৃত্যু নামের মিথ্যা প্রমাণ, মানবিক দুর্বলতা ও ভাগ্যের সীমাবদ্ধতা, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে চরিত্রের সাথে নামের যে ব্যাপার, কি নামের নামটা কি মিথ্যা প্রমাণ হলো না? কারণ মৃত্যুঞ্জয় নামের অর্থ কি, যে মৃত্যুকে জয় করবে, সে কি নামটা মান রক্ষা করতে পারছে? পারে নাই, সে তো মারা গেছে। মানবিক দুর্বলতা, ভাগ্যের সীমাবদ্ধতা, সে তো ভাগ্য দোষেই মারা গেল, তাই না? কারণ দেখো, সে তো ভালোভাবে জীবন কাটাচ্ছিল, তার একটা 20-25 বিঘার জমি আছে, সে তো চাইলেই ওখানে ভালো থাকতে পারতো, কারণ তার তো কোনো থাকা খাওয়ার অভাব ছিল না, তাই না? এটা একটা ভাগ্যের পরিহাস, যে সে অসুস্থ হবে, বিলাসীর সাথে তার প্রেম হবে, বিয়ে হবে, এবং শেষ পর্যন্ত সাপের কামড়েই তাকে মারা যেতে হবে। সুতরাং এটা কি, ভাগ্যের একটা সীমাবদ্ধতা। উপসংহারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পরে তোমরা স্লাইড থেকে পড়ে নিও। পরেরটা দেখো, এবার আমরা বিলাসীকে দেখবো, যে এইটা হচ্ছে আমাদের বিলাসী, এইটা আমাদের কি, বিলাসী। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই একটা কালজয়ী চরিত্র, নাম কি, বিলাসী। ওকে, ওকে, এরপরে দেখো, যে পরিচয়, বিলাসী পরিচয় কি, যে মালোপাড়া সাপুলের মেয়ে, বয়স 18 কি 28 বোঝা যায় না, কারণ তার শরীর দেখে এতটাই জীর্ণশীর্ণ, ঠাউর করা যায় না। গ্রামীণ, দরিদ্র হলেও আত্মমর্যাদা ছিল, কারণ দেখবা যে বিলাসী যখন প্রহার করা হচ্ছিল, তাকে যখন গালি দেওয়া হচ্ছিল, সে কিন্তু একটা একটা সাইলেন্ট প্রতিবাদ করে, তার মধ্যে কিন্তু ওই ব্যক্তিত্বটা আছে, আমরা বুঝতে পারি। এখানে আমরা তার বৈশিষ্ট্য পাই কি, প্রেম নিষ্ঠা, সাহসী ও দায়িত্বশীলতা, সেবা পরায়ণতা, কর্ম নিপুণতা ও বুদ্ধিমতী, সে কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী ছিল। প্রতিবাদের মানসিকতা, ওই যে যেটা একটু আগে বললাম, সে তার মধ্যে কিন্তু একটা প্রতিবাদ ছিল। মানবিক দিক কি, যে সৎভাবে বাঁচার আকাঙ্ক্ষা, ওই যে সে বলছিল যে শিকড় বাকড় বিক্রি করার দরকার নাই, আমরা তো ভালো আছি, আমরা তো ভালো মতো খেয়ে পরে বাঁচি, তাহলে কি দরকার লোক ঠকানোর। তারপরে কি, কর্তব্য পরায়ণতা পাই, আত্মমর্যাদা বোধ আমরা তার মধ্যে পাই। বুঝা গেছে? এই যে আত্মমর্যাদা বোধ কেন বলতো, এই যে বলছিল বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে, জানো, মানে ওই যে যখন সবাই তাকে জাত ভাত তুলে একদম মানে খুব খারাপ কথায়, মানে খুব বাজে ভাবে গালি দিচ্ছিল, তখন কিন্তু সেটা সেলফ রেসপেক্টে লাগছে, আত্মমর্যাদায় লাগছে, তখন কিন্তু সে প্রতিবাদ স্বরূপ এই কথাটা বলছিল। বুঝা গেছে? এই যে সংলাপ এবং যেই প্রকাশিত রূপটা, এটা গুরুত্বপূর্ণ, অনেক সময় আসে। একলা যেতে ভয় করবে না তো, উক্তিটা কার? এটা হচ্ছে বিলাসীর। এর মধ্যে কি প্রকাশ পাইছে? দায়িত্বশীলতা, মমতা। এটা কিন্তু স্টার দাও ভাইয়া, এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্নের জায়গায় দেখবা দিয়ে দিছে, যে এটা দ্বারা নিচের এই লাইনটি দ্বারা কি বোঝায়, তখন তুমি কিন্তু বিপদে পড়ে যেতে পারো যদি না পড়ো। একলা যেতে ভয় করবে না তো, এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা বিলাসীর দায়িত্বশীলতা ও মমতা বুঝাইছে। কার প্রতি? ন্যাড়ার প্রতি। এটা কিন্তু ন্যাড়াকে বলা হয়েছিল। দেখো, এমন করে মানুষ ঠকায়ও না। এখানে সততার প্রতি দৃঢ়তা প্রকাশ পাইছে। এটা কাকে বলা হয়েছিল? এটা বলা হয়েছিল মৃত্যুঞ্জয়কে, ওই যে তারা যখন শিকড় বাকড় বিক্রি করতো তখন। ঠাকুর আমার মাথার দিব্যি রইলো, এইসব তুমি আর কখনো করিও না। তার মানে কি, বিপদের স্বামীকে রক্ষা দৃঢ়তা। এটা মানে কি, এটা যে মৃত্যুঞ্জয়কে বলেছিল, এটা মৃত্যুঞ্জয়কে বলেছিল যে কি, তোমার হচ্ছে সরি নেরাকে, ওই যে সাপ ধরা, তারপরে সে তো নিজের চোখের সামনে দেখলো, তাই না, যে কিভাবে একটা মানুষ এভাবে মারা যায়।
তখন সে ন্যাড়াকে ওয়ার্নিং দিছিল যে এগুলা আসলে আমি আমি চাই না যে তুমি আর করো, বুঝা গেছে? কারণ সে তো ন্যাড়াকে যথেষ্ট পছন্দ করতো, তাই না? কারণ সে তো ন্যাড়ার প্রতিও তার একটা মমতা, যে স্নেহময়ী ভালোবাসা, এটা তো ছিল, তাই না? তো সেখান থেকে আমরা দেখতে পাই বিষয়টা। তারপরে দেখো, মৃত্যুঞ্জয়কে নিয়ে বনে সাপ ধরার সময় বারবার সতর্ক করা, দূরদর্শিতা ও সাহস। মানে এটা কি তার দূরদর্শিতা না? কারণ সে তো জানে যে আলটিমেটলি সাপ নিয়ে খেলাধুলা করা, সাপ নিয়ে নাড়াচাড়া করা খুব একটা ভালো কিছু না। এটা সে অনেক আগে থেকেই অনুমান করছিল যে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু এই সাপ নিয়ে দুর্ঘটনা ঘটবে, যেটা আমরা দেখলাম যে আলটিমেটলি কিন্তু মৃত্যুঞ্জয় সাপের কামড়ে মারা গেল। তারপরে দেখো চরিত্র বিশ্লেষণে আমরা কি পাই, যেতে এখানে আমরা পাই যে প্রেমের প্রতীক, সেবার প্রতীক, প্রতিবাদের প্রতীক। তারপরে এই যে পরিণতি কি হয়েছিল, যে বেশি দিন আর বিলাসী বেঁচে থাকতে পারে নাই, 7 দিনের মধ্যে বিলাসীও আত্মহত্যা করে, তার মৃত্যুতে রক্ষণশীলতা, অনুদারতা, নিষ্ঠুরতার করুণ চিত্র প্রকাশ পায়। মানে সমাজের যেই রক্ষণশীলতা, অনুদারতা, মানে চাইলেই কিন্তু ওরা যদি তখন উদার হইতো, দয়া দেখাইতো, তাহলে কিন্তু তাদের এত কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। কিন্তু দেখো তারা সমাজটা যেহেতু রক্ষণশীল ছিল, তারা যেহেতু বিলাসীদের প্রতি সফট কর্নার দেখায় নাই, উদার হয় নাই, এই কারণেই কিন্তু তারা সমাজে টিকে থাকতে পারলো না। আলটিমেটলি মৃত্যুঞ্জয় তো মারা গেলই সমাজের চাপে। সে তো মেন্টালি এমনিতেই প্রেসার, তার বাবা নাই, তার স্বামী মারা গেছে, সমাজ তাকে গ্রহণ করে না, সে কি করবে? সে তার ওই ভালোবাসার জলাঞ্জলিটা এখানেই দিয়ে দিল, নিজের জীবনটা উৎসর্গ করে দিল, বুঝা গেছে? সাহিত্যিক রূপক, এই রূপকটা কি? যে ফুলদানিতে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, কাকে বলা হয়েছে? এটা বিলাসীকে বলা হয়েছে। ওই যে মৃত্যুঞ্জয় সেবা করতে করতে যখন ক্লান্ত অসুস্থ হয়ে যায় তখন। তারপরে বাস্তবিক যমরাজ চেষ্টা ত্রুটি কিছু করেন নাই, তবে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠতে পারে না, এটা তোমাকে আমি আগেই বলেছি। উপসর্গটা তোমরা এখান থেকে দেখে নিও। এবার আমরা ন্যাড়া চরিত্রটা দেখবো। ন্যাড়া, ন্যাড়ায় কি? বিলাসী গল্পের কথক, এই জন্য এটা কি উত্তম পুরুষের জবানি। হ্যাঁ, উত্তম পুরুষ, উত্তম পুরুষের জবানিতে বর্ণিত হয়েছে। ঠিক আছে, এরপর দেখো গল্পের কাহিনী মূলত ন্যাড়ার জবানিতেই বর্ণিত। বিলাসী ও মৃত্যুঞ্জয়ের নিকট পর্যবেক্ষণ করেছে, মানে তাদের সাথে থেকে সাথে সাথে থাকছে। বয়সের কি, বয়সটা কি 40-এর কোঠায়, আর 40-এর কোঠা মানে কি 40 থেকে 49 বছর বয়স। ব্যক্তিগত নৈতিক বৈশিষ্ট্য কি? সাপ ধরায় মন্ত্রসিদ্ধ হওয়ার প্রতি প্রবল শখ ছিল আগে থেকেই। শিক্ষাপ্রাপ্ত এবং বুদ্ধিমান ছিল। মৃত্যুঞ্জয় শিষ্যত্ব গ্রহণ করে, অর্থাৎ তার চেলা হয়ে যায়। সন্ন্যাসী অবস্থায় সিদ্ধ হয়ে কামাখ্যায় গিয়েছিল, ওই যে সন্ন্যাস নিয়ে গেছিল কিন্তু থাকতে পারেনি, চলে আসছে। অহংকার প্রবণ ছিল, কিন্তু একই সাথে দিক নির্দেশনা দেওয়ার সক্ষমতা রাখে। ওই যে তার একটা একটা ব্যাপার, ওই যে বললাম না যে পল্লিগায়ের মধ্যে যারা বা একটু শিক্ষা পায় তাদের মধ্যে একটা ঔদ্ধত্য অহংকার চলে আসে, এটা ন্যাড়ার মধ্যেও ছিল। এই জন্যই ওই যে তখন বলে বাগানটা পার করে দিবে কিনা লাইট দিয়ে, তখন তার কিন্তু একটা আত্মসম্মানে লাগে, মানে কি আমার একটা মেয়ে হয়ে আমাকে পার করে দিতে চায়, মানে ওই যে ওটা যে মুই কি হনুরে। তারপরে দেখো সমাজ ও মানুষের নৈতিকতা বোধ সম্পর্কে সমালোচনামূলক, মানে এই যে সে কিন্তু বারবার বিলাসী গল্পের সমালোচনা করছে যে সমাজের এই দিকটা সমস্যা, ওই দিকটা সমস্যা, এই হয়েছে সে হয়েছে, সে কিন্তু বারবার সমালোচনা করছে। এরপরে দেখো সামাজিক দৃষ্টিভঙ্গি, এটা কি? গ্রামের দুর্দশা ও শিক্ষিত পল্লীবাসীর অবহেলা বুঝতে পারে, মানে সে জানে যে সে যেহেতু সেই বিলাসী গল্পটা ব্যাখ্যা করছে, সুতরাং তিনি জানে এতক্ষণ ধরে যেটা বললাম যে সমাজের মানুষরা কেন এরকম আচরণ করে, কেনই বা মানুষজন একটু ভালো থাকার জন্য শহরে চলে যায়, কেনই বা পল্লী গায়ের এত দুর্দশা, এগুলো সবই কিন্তু সে তার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছে। তারপর এটা দেখতে পাচ্ছ রক্ষণশীলতা, অনুদারতা, পুরুষ প্রাধান্য, তারপরে গ্রামবাসীর নিষ্ঠুরতা, বদমাইশি, সমাজ ও ব্যক্তির সম্পর্কে গভীরতা ও সীমাবদ্ধতা উপলব্ধি করতে পারে। বুঝতে পারছো? এটা তা কি সামাজিক দৃষ্টিভঙ্গি, মানে সে সমাজটাকে কিভাবে দেখতো। এখানে সামাজিক ও দৃষ্টিভঙ্গি বলতে বোঝাচ্ছে যে ন্যাড়া সমাজটাকে কিভাবে অবজার্ভ করছে। আমাদের একটা অবজারভেশন আছে না, ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে অবজার্ভ করো, এখানে পড়াশোনা হয়, বাংলাদেশের যে কোনো আন্দোলন হলে এখান থেকেই শুরু হয়, এখানকার থেকে অনেক অনেক বিসিএস ক্যাডার বের হয়, অনেক অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, এখান থেকে অনেকে বিদেশে যায়, চাকরি করে। তো তোমার একটা অবজারভেশন না, তোমার দৃষ্টিকোণ থেকে। ঠিক ন্যাড়ার দৃষ্টিকোণ থেকেও সমাজ সম্পর্কে তার এই ধরনের একটা অবজারভেশন ছিল। বোঝা গেছে? এর চেয়ে সহজভাবে তো আর বোঝানো যায় না। দেখছো না সুন্দর মতো করে? বুঝছো না? একটু কমেন্টে জানাও তো বিষয়টা ক্লিয়ার কিনা। ইনশাল্লাহ ভাইয়া, বাংলায় অনেক কিছু তোমাদের কমন পড়বে, চিন্তার কোনো কারণ নাই। বাংলায় তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যা যা প্রয়োজন হয় আমরা ক্লাসের মধ্যেই তোমাদেরকে পড়িয়ে দেবো। সর্বোচ্চ সংখ্যক কমন পাওয়ার প্রচেষ্টা আমাদের থাকবে ইনশাল্লাহ।
আচ্ছা, নিহার মাহমুদ বলছো ক্লিয়ার, জারা রহমান বলছো ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। আমরা পরবর্তী স্লাইডে যাই। এরপরে দেখো বিশ্লেষণের ক্ষেত্রে এটা তোমরা পড়ে নিও। দেখো, বিলাসী ও মৃত্যুঞ্জয় সম্পর্কে সরাসরি পর্যবেক্ষণ করে তাদের চরিত্র, মনোবৃত্তি ও মনস্তত্ত্ব বোঝে। তারপরে মৃত্যুঞ্জয়ের অচেতন অবস্থায় অসুস্থতাকে বুঝে সহযোগিতা ও দিক নির্দেশনা দেয়। মানে এইখানে যে তার সম্পর্কটা কি ছিল বিলাসী এবং তোমার মৃত্যুঞ্জয়ের সাথে, এবং তার অন্তর্দৃষ্টি কি, সে কিভাবে তাদেরকে মূল্যায়ন করতো, সে কি তাকে খারাপ ভাবে দেখতো নাকি ভালোভাবে দেখতো, সেটাই কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। আমাদের এখানে এখানে ইয়ে দেওয়া আছে, তোমার স্লাইডটা তোমরা পেয়ে যাবা। এই স্লাইডে এগুলো সব দেওয়া থাকবে, তোমরা এখানে পড়ে নিলে বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবে। এরপরে দেখো, বুদ্ধিমত্তা ও দায়িত্ববোধ, মানে ন্যাড়ার বুদ্ধিমত্তার আর দায়িত্ববোধটা এখানে প্রকাশ পাইছে। কিভাবে পাইছে? এই যে প্রশিক্ষণ দিয়েছিল, তারপরে অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে গিয়ে জঙ্গলের মধ্যে সাহসিকতার পরিচয় দিয়েছিল, এইটা। তারপর মন্তব্য, সমাজ সমালোচনা। কি সমালোচনা করছে? যে এই একই কথাটা এখানে বারবার আসছে, তোমরা এটা আগেও পড়েছো, এটা এখানে আরেকবার তোমরা পড়লে বুঝে যাবে, টেনশনের কোনো কারণ নাই। ওকে, আমরা একটু পরবর্তী স্লাইডে যাই। এখানে সাহসিকতা ও দৃষ্টান্ত, এটা আবার আসছে। দেখো, ন্যাড়া চরিত্রে গল্পে কথক ও তত্ত্বজ্ঞ হিসেবে কাজ করেছে। তত্ত্বজ্ঞ মানে কি? মানে থিওরিস্ট। তোমরা পড়েছো না? এই তত্ত্বজ্ঞ মানে হচ্ছে যিনি তত্ত্ব সম্পর্কে অবগত, মানে যিনি থিওরি সম্পর্কে জানে। তিনি এখানে তো থিওরিটা সবই জানে, কারণ গল্পের আদ্যপান্ত এ টু জেড কিন্তু সবাই কে জানে? ন্যাড়া জানে, কারণ গল্পটা বলছে কে? ন্যাড়া বলছে। সাহস, বুদ্ধি ও দায়িত্ববোধের প্রতীক ছিল। বোঝা গেছে? আর উপসংহারটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা পড়লে বাকিটা বুঝে যাবে ইনশাল্লাহ। এবার আমরা খুড়াকে পাচ্ছি, জ্ঞাতি খুড়ো। এটা খুবই বাজে একটা ক্যারেক্টার। দেখছো, মৃত্যুঞ্জয়ের খুড়া কাকা, বাবা ছোট ভাই, মৃত্যুর বংশের সন্তান, গ্রামের সম্পদের লোভী ও কূট কৌশলী। এটা গুরুত্বপূর্ণ। তার চরিত্রটা কেমন ছিল? যে তিনি লোভী ছিলেন এবং কূট কৌশলী ছিলেন। বৈশিষ্ট্য কি? এই যে স্বার্থপর, সম্পদ লিপ্সু, কূটকৌশলী, ষড়যন্ত্রকারী, অসৎ মানসিকতা, নেগেটিভ ফোকাস হিসেবে কাজ করেছে। মানে গল্পের একমাত্র যে একটা নেগেটিভ ক্যারেক্টার আমরা পাই, সেটা হচ্ছে কি? খুড়া। গ্রামে নিজের আধিপত্য প্রতিষ্ঠার জন্য নানা রকম ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্রটা কি? সারাদিন মৃত্যুঞ্জয়ের নামে গীবত করে বেড়ানো, ওর নামে যত খারাপ কথা বলা যায় কিছুই বাদ রাখি নাই, সব বলছে। কাজ ও কার্যক্রম দেখতেছে যে সে সারাদিন গুজব ছড়ায় বেড়ায়, কুচ্ছা রটায়, এটাই তার কাজ। এই যে ভাইপোর নামে কি বলে, গাঁজা খায়, গুলি খায়, এগুলো দুর্নাম রটায় বেড়ায়। তারপরে যে নিজের সম্পত্তির অর্ধেক বলে দাবি করে, আর কি করে? সমাজচ্যুত করার চেষ্টা চালায়, যে কিভাবে ওদেরকে সমাজ থেকে বের করে দেওয়া যায়। আলটিমেটলি আমরা দেখি যে মৃত্যুঞ্জয় এবং বিলাসী কিন্তু নিজেই সমাজ থেকে চলে যায়। তারপরে মৃত্যুঞ্জয় কি করে? মৃত্যুর পরে এই যে তার সম্পূর্ণ বাগানটাই দখল করে নেয় কে? খুড়া। মনোভাব আচরণ, দেখতে পাচ্ছ যে স্বার্থ সৃষ্টির জন্য সে যা কিছু খুশি করতে পারে, হুমকি দেওয়া থেকে শুরু করে যত খারাপ কাজ করা যায় সবই করে। এই যে মানুষকে ভয় দেখায়, প্রভাবিত করে, স্বার্থ হাসিলের চেষ্টা করে। বোঝা গেছে? সমাজের প্রভাব, গ্রামের মধ্যে অসন্তোষ ও ভয় সৃষ্টি করে। মৃত্যুঞ্জয়ের জীবন ও সম্পদের ক্ষেত্রে নেতিবাচক চরিত্র হিসেবে কাজ করে। তারপর লেখকের উদ্দেশ্য কি ছিল? যে খুড়ার চরিত্রটার মাধ্যমে এই যে স্বার্থপরতা, অসততা, কূটকৌশল, এই বিষয়টার প্রতিচ্ছবিটা তুলে ধরছে। কি হয়েছে? এই বিষয়টাকে খুড়া চরিত্রের মাধ্যমে, জ্ঞাতি খুড়োর মাধ্যমে লেখক আমাদের সামনে তুলে ধরেছেন, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের সবার জীবনেই কিন্তু এরকম একটা টক্সিক মানুষ থাকে, পাশের বাসার আন্টি থাকে, যাদের জ্বালায় টিকে থাকা যায় না। কিছু হলেই যে ভাবি, আমার ছেলে তো এইটা করছে, আপনার ছেলে কি এটা পাইছে? ও তো জিপে 5 পেয়েছে, আপনার ছেলের পয়েন্ট কত? তারপরে জানেই যে কোনো কারণে একটু রেজাল্ট খারাপ হয়ে গেছে, সবার আগে তোমার বাসায় মিষ্টি নিয়ে আসে তোমাদেরকে আরো উস্কায় দেওয়ার জন্য। এই ধরনের পাশের বাসার আন্টিগুলা কিন্তু খুব ভয়ঙ্কর হয়। হ্যাঁ, তোমাদের বাড়ির পাশে কোনো এরকম পাশের বাসার আন্টি আছে কিনা একটু কমেন্টে জানাও তো। ভাইয়া, ক্লাসটা চলবে আরো কিছুক্ষণ। এই যে এমসিকিউ গুলো আছে, এমসিকিউ গুলো তোমরা সলভ করতে পারবে আশা করি। আমরা আজকে এমসিকিউ বেশি ফোকাস করবো না, তোমরা দু একটা দেখায়। সে কত বড় সাহসের কথা, এই বাক্যটি কোন রচনার অংশ? বিলাসীর অংশ। হ্যাঁ, তো রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? বিলাসী গল্পের কথাটি কার? এটা ছিল বিলাসীর কথা। হ্যাঁ, ওকে ফাইন।
আচ্ছা, এমসিকিউ গুলো আমরা না দেখি, তোমরা স্লাইডে সব পেয়ে যাবে। তারপরে আমরা একটু সামনের দিকে আগাই। এবার শব্দার্থ টিকা। শব্দার্থ টিকা আমি এখানে সর্বোচ্চ তোমাদের যা যা আছে, তোমাদের টেক্সট বুকেই তো অনেক শব্দার্থ আছে না, সবই দিয়ে দিয়েছি যাতে তোমাদের কোথাও পড়তে অসুবিধা না হয়, তোমরা যাতে ম্যাটেরিয়ালস না নিয়ে, মানে ম্যাটেরিয়ালস নিয়ে তোমরা পেইন না খাও। হ্যাঁ, ম্যাটেরিয়ালস এর জন্য ম্যাটেরিয়ালস কিন্তু তোমাদের আমি সব দিয়ে দিছি। এখানে সবগুলা শব্দার্থ দেওয়া আছে, আমরা সবগুলো পড়বো না, তোমরা এখান থেকে পড়ে নিও। আমি তোমাদেরকে কিছু দেখিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণগুলা। হ্যাঁ, যেমন সরস্বতী, নিকা, খেজুর মেথিটা কি, রম্ভার কাঁধি কি, কলার ছড়া, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কৃতবিদ্যা, কৃতবিদ্য হবে এটা। ওকে, তারপরে কাম কাটকা, এই যে কি, যে কাম চাটকা, তারপরে কোথায় অবস্থিত, এই যে 17টি আগ্নেয়গিরি আছে, এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তারপরে যে স্যামন মাছ পাওয়া যায়, গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তারপরে দেখো ম্লেচ্ছ দেশ, এটা গুরুত্বপূর্ণ। শ্রাব্য অশ্রাব্যটা গুরুত্বপূর্ণ। তারপরে আরো দেখি আমরা সাইবেরিয়া, প্রাতঃস্মরণ, পার্সিয়াটা পরীক্ষায় আসছে, তোমরা একটু আগেই দেখলে। তারপর বারোয়ারি মানে কি, এটা এটা ইম্পর্টেন্ট। রিটেনেও কিন্তু আসতে পারে ভাইয়া, রিটেনে কিন্তু শব্দার্থ থেকে প্রশ্ন চলে আসতে পারে এবং বিলাসী গল্প থেকে আসার কিন্তু অনেক সম্ভাবনা থাকে। তারপরে 40-এর কোটা থার্ড ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ভাইয়া, থার্ড ক্লাসটা খুব খুব গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। ধুচুনিটা গুরুত্বপূর্ণ ভাইয়া, ধুচুনিটা গুরুত্বপূর্ণ। চাল ইত্যাদি ধোয়ার জন্য বহু ছিদ্র বিশিষ্ট বাঁশের ঝুড়ি, এটা খুব গুরুত্বপূর্ণ। ফোর্থ ক্লাস সেকেন্ড ক্লাসটা গুরুত্বপূর্ণ। মালোটা গুরুত্বপূর্ণ। এমনই সুনাম, এইটা গুরুত্বপূর্ণ টিকা আকারে, কারণ এখানে সুনামটা ব্যঙ্গ অর্থে কিন্তু প্রকাশ হয়েছে, দুর্নাম অর্থে। হ্যাঁ, এটা পরীক্ষা আসতে পারে যে এমনই সুনাম গল্প, মানে বিলাসী গল্পে এমনই সুনাম কথাটি কি অর্থে প্রকাশ পেয়েছে, ব্যঙ্গার্থে বা দুর্নাম অর্থে। ওকে, এই যে গুলিটা কি দেখো, এটা কোন ধরনের নেশা সেটা। আচ্ছা, এই যে প্রত্নতাত্ত্বিকটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রত্নতত্ত্বটা, বাকিগুলো তোমরা দেখে নিও। এই যে কঙ্কাল সার, যমরাজ, তারপরে জনশ্রুতিটা গুরুত্বপূর্ণ। অকাল কুষ্মাণ্ড, বদনদগ্ধ, এই যে এটা গুরুত্বপূর্ণ টিকার জন্য। নারায়ণ কর্তৃপক্ষের চক্ষু লজ্জা হইবে, এই যে এটা খুব ভালো একটা ব্যাখ্যা দেওয়া আছে, এটা পড়লেই হবে, আর কিচ্ছু লাগবে না তোমাদের এক্সট্রা। হ্যাঁ, এই যে এটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যার জন্য, সেটা কাশি বটে। ওই যে কি হয়েছিল এখানে, কিন্তু আমরা একটা জিনিস ব্যাখ্যার ক্ষেত্রে পড়ি নাই, সেটা হচ্ছে তার ওই যে ফেক প্রেম, একসাথে সংসার করলেই যে তারা ভালো সম্পর্ক হয়ে যায়, তারা যে ভালোবাসা নিয়ে বাস করে তা কিন্তু না, এটা এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়ে যায়। কারণ মৃত্যুর পরে আমরা দেখতে পাই যে কি হয়, তার স্বামীর লাশের পাশে থাকতেও কিন্তু সে পারছে না। আবার এই যে এখানে একটা পুত্রবধূর কথা বলে হয়েছে, যার স্বামী মারা যাওয়ার পরে সে কাশি চলে যায়, কাশি গিয়ে সে কি করে, এটা ওয়ান কাইন্ড অফ পুণ্য স্থান না, পতিতালয়, বুঝা গেছে? তো এই যে লেখা আছে, সুতরাং এটা ব্যঙ্গ অর্থে বলা হয়েছে, সেটা কাশি বটে, মানে পূর্ণ স্থান, কিন্তু এটা ওই ধরনের পূর্ণ স্থান না, এটা অন্য ধরনের পূর্ণ স্থান, বুঝা গেছে? ব্যঙ্গ করে বলা হয়েছে। মহত্বের কাহিনী, এটা গুরুত্বপূর্ণ। এন্ট্রান্সটা গুরুত্বপূর্ণ। প্রবেশিকা মানে কি, এসএসসি, এসএসসি। মনসা গুরুত্বপূর্ণ। মন্ত্রের দ্রষ্টাটা পড়ে নিও, এটা খুব গুরুত্বপূর্ণ। আসলে এখানে তোমরা স্লাইডে যা দেখতে পাচ্ছ, এগুলা পড়লে তোমাদের কিচ্ছু লাগবে না, শব্দার্থ টিকার জন্য এর বাইরে আর কিছু প্রয়োজন নাই। মৃত্যুঞ্জয় নাম, বিশ্বহরি দোহাটা গুরুত্বপূর্ণ। বাঙালির বিষটা গুরুত্বপূর্ণ ভাইয়া, এইটা টিকা এবং ব্যাখ্যার জন্য গুরুত্বপূর্ণ, রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। জ্ঞাতিখোরা দেখতে পাচ্ছ, পিন্ডি দেখতে পাচ্ছ, এই যে ভূদেব বাবু, এইটা গুরুত্বপূর্ণ, এইটা এমসিকিউ এবং রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ। অতিকায় হস্তি, মহাগজ, ম্যামথ বলা হয়, হ্যাঁ ইংরেজিতে, এটা গুরুত্বপূর্ণ ভাইয়া, এমসিকিউ এবং সিকিউ দুটার জন্যই। মতলব মানে ফন্ডি, এই যে ক্রোশ, ক্রোশ, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 2 মাইলে একটু বেশি। এই তো, আর কিছু নাই। উপজাচক, মন্ত্র ঔষধি, এই আমি তোমাদেরকে দাগিয়ে দিলাম যাতে তোমাদের পড়তে আরো সুবিধা হয়। হ্যাঁ, চক্রতলা মানে কি, চক্রতলা মানে ফণি বিস্তার করা। 40-এর কোঠা মানে কি, 40 থেকে 49 বছর বয়স। ওকে, আমরা এদিকে না দেখি এবারে। এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা 5 স্টার। এটা কি ভাইয়া, এটা 5 স্টার, এটা 5 স্টার। এটা তোমরা স্লাইড থেকে খুব ভালোভাবে পড়বে, ম্যাটেরিয়ালসটা খুব 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 গুরুত্বপূর্ণ।
সাজ্জাদ ভাই জিকে ক্লাস তোমরা খুব শীঘ্রই পাবে, টেনশনে কোনো কারণ নাই। তোমাদের সাজ্জাদ ভাই তোমাদের জিকে ক্লাস নিবে খুব শীঘ্রই। আর আমাদের পেইড বেসে যে ক্লাসগুলো হবে সেগুলো তো আছেই, চিন্তার কোনো কারণ নাই। ওকে, হুম। এরপরে দেখো মাস এবং বছরগুলো গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো দেওয়া আছে, আমি তোমাদের সবগুলো বলছি না, দু একটা বলি। বাকিগুলো তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, তোমাদের বইয়েও আছে, সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। এই স্লাইডটা পড়লে আর আশা করি তোমার এক্সট্রা করে কিছু লাগবে না, শুধু বইয়ের সাথে সুন্দর করে মিলিয়ে মিলিয়ে পড়বে, দেখবে টেক্সট বুক এবং আমাদের স্লাইডের সমন্বয়ে তোমার এটা অসাধারণ প্রিপারেশন হবে। ওকে, মাসখানেকের মধ্যে কি হলো, নেড়াকে সাগরেদ বানিয়ে ফেললো। 25 বছর ঘর করেছে, 2 বছর কাশি পাস করেছে, 1.5 মাস শয্যাগত ছিল। এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। হ্যাঁ, 2 মাস নেড়ার খবর নেয়নি, এটাও গুরুত্বপূর্ণ। 2.5 মাসের রোগী। ওকে, কুরার মতে। দিন এবং মিনিট, এটাও গুরুত্বপূর্ণ। এই যে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী বেঁচে ছিল 7 দিন। ওকে, মৃত্যুঞ্জয় 10-15 দিন অজ্ঞান অবস্থায় ছিল, 5 মিনিটও থাকতে পারলো না। তারপরে দেখো সাপের দংশনের পর মৃত্যুঞ্জয় বেঁচে ছিল 45 থেকে 50 মিনিটের মতো। বমি করার পর মৃত্যুঞ্জয় বেঁচে ছিল আধা ঘন্টা। এই যে টাইমগুলা, এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এগুলা কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমসিকিউ অনেক সময় চলে আসে, বুঝা গেছে? এবং আমরা যে ডেইলি টেস্টগুলো নিব কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে, এর জন্য যে মডেল টেস্টগুলো হবে, যে কোনো পরীক্ষায় কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যেতে পারো। হ্যাঁ, স্পেসিফিক্যালি আমি যদি কোশ্চেন করি, আমি তো এখান থেকে একটা কোশ্চেন তোমাদেরকে দিবই। ওকে, এখানে কিছু বিষয়বস্তু আছে, যে রঙের কথা বলা আছে, কি কি রং, নীল, গেরুয়া। তারপরে ক্লাসের কথা বলা আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। দিন, ঋতু, মাস, জাতি, মাদকদ্রব্য, এই যে গাঁজা, গুলি, এগুলো দেওয়া আছে। হ্যাঁ, এগুলো তোমাদের জন্য খুঁটিনাটি তথ্য, খুব গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এগুলো থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। এই গল্পের বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে তৎকালীন সমাজে বিদ্যমান জাতিভেদের অসারতা, সমাজের কুসংস্কার এবং প্রেম ও ভালোবাসার কাছে সামাজিক বাধা ও কুসংস্কারের পরাজয়। দেখো তো, এখানে মৃত্যুঞ্জয় এবং বিলাসীর মধ্যে যে প্রেমটা ছিল, এই প্রেমটা অমর হয়ে গেছে না? তারা কি কোনো সমাজের বাধা তোয়াক্কা করছে? তোয়াক্কা করে নাই। তারা কিন্তু সমাজেরই যে এত বাজে সিস্টেম, সেটা কিন্তু উপেক্ষা করে নিজেরা বিয়ে করে একটা যোগ্য জবাব দিছে। সুতরাং তারা এখানে কি হয়েছে, সমাজের বাধা এবং কুসংস্কার পরাজয় হয়েছে, আর তারা হয়েছে জয়ী। বোঝা গেছে? শিখন ফলটা কি এই গল্পের, যে এই গল্পটি পড়ার মাধ্যমে তোমরা একটি গভীর সামাজিক ও মানবিক উপলব্ধি করবে। তোমাদের মধ্যে একটা ফিলিংস জাগে না, যে আসলে তো সমাজটা এরকম নিষ্ঠুর, অনেকের যে রিলেশনশিপ গুলো যখন মানে না, বাবা বা বাসায় যখন মানে না, তখন তোমাদের মনে হয় এগুলো অনেকে ফিল করো, তাই না? পাঠ পরিচিতি দেখো, যে ছোট গল্প, বিলাসী গল্প শরৎচন্দ্রের এমন একটা ছোট গল্প। ন্যাড়া নামের যুবকের জবানিতে বিলাসী গল্পটি বিবৃত হয়েছে, মানে কি বর্ণিত হয়েছে। এইখানে এই যে মানবীয় প্রেমের মহিমা, জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা, ধর্মীয় গোড়ামি, কুসংস্কার, অশিক্ষা, অনুদার মনোভাব, পরনিন্দা, বৈষম্যমূলক আচরণ, দুর্বলের প্রতি সবলের নির্যাতন, তৎকালীন হিন্দু সমাজে বিভৎস রূপ, এগুলা প্রকাশ পেয়েছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। হ্যাঁ, বারবার এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে এমসিকিউ, যে কোন দিকটি প্রকাশ পেয়েছে, এর মধ্যে যে কোনো একটা দিকই কিন্তু অপশনে থাকতে পারে। দেখো এই যে বাকিগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, চরিত্রে বর্ণনা দেওয়া হয়েছে, যে কে বুদ্ধিমতী ছিল, কর্ম নিপুণ ছিল, সেবাপ্রতি ছিল। ওকে, নির্ভীক কে ছিল, এই যে উদার, দৃঢ়চেতা, ধৈর্যশীল, প্রণয়নিষ্ঠ। মৃত্যুঞ্জয় ছিল একজন অনাথ যুবক। ওকে, বাকিটা দেখতে পাচ্ছ তোমরা। পৈতৃক ভিটা ছেড়ে মারোপাড়ার নতুন বসতি ঘরে কে, ওই যে মৃত্যুঞ্জয়রা চলে গেল। মানে ঘুরে ফিরে কিন্তু আমরা গল্পে এতক্ষণ যা যা পড়েছি সেগুলোই তোমরা স্লাইডে পাবে। তোমাদের একটুও পড়তে অসুবিধা হবে না, এটা আমার বিশ্বাস, কারণ এতক্ষণ আমরা যা আলোচনা করেছি তোমাদের এই স্লাইডে এমন কোনো ইনফরমেশন নাই যেটা দেওয়া হয়নি। তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যা যা প্রয়োজন সবকিছুই এই স্লাইডের মধ্যে দেওয়া আছে। এমসিকিউ দেখতে পাচ্ছ, শরৎচন্দ্র কি, এই যে দেখো আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে প্রেম সম্পর্কিত কিছু থাকলে সেটা সঠিক উত্তর হয়। যেমন দেখো, বিলাসী গল্পে শরৎচন্দ্র ফুটিয়ে তুলেছেন কোনটি? সামাজিক সংকীর্ণতা, সামাজিক অরাজকতা, সাম্প্রদায়িক বিস্ময় ফল। দেখো
এগুলো সবই তো উত্তর হওয়ার মতো, তাই না? সবই তো হওয়ার মতো, তাহলে কনফিউজড কি হবে? তখনই মাস্টার স্ট্রোক, এই যে মানব প্রেমের অপূর্ব মহিমা, বোঝা গেছে? সুতরাং প্রেম সংক্রান্ত বিষয়টা এখানে বেশি ফোকাস পাবে। আর অপশনে যদি প্রেম না থাকে তাহলে সেটা অন্যভাবে আমাদেরকে খুঁজতে হবে। বিলাসী গল্পে সাপ ধরার বায়না এলে বিলাসী কি করতো? বাধা দিত, নিরুৎসাহিত করতো, হ্যাঁ, ভয় দেখাতো, উৎসাহ দিত, কি দিত? এই যে সবসময় সে কি করতো, মানে মানে চাইতো না যে তারা সাপ ধরতে যাক, সবসময় নিরুৎসাহিত করতো যে আজকে মঙ্গলবার, আজকে বুধবার, আজকে শনিবার, আজকে অমুক দিন, আজকে তমুক দিন, আজ যাইও না, কাল যাইও না, এরকম বারবার একটা প্রসেসের মধ্যে দিয়ে তারা যাইতো যাতে সে কি করে, না যায়। এরপরে দেখো ব্যাকরণিক বিশ্লেষণ, এটা খুব গুরুত্বপূর্ণ, 100% একটা প্রশ্ন কমন, 100% একটা প্রশ্ন কমন, 100% এমসিকিউ কমন, আর কিছু লাগবে না এখান থেকে, ওকে? ন্যাড়া অনেক ভালো ছিল, ন্যাড়া ভালো ছিল, অবশ্যই ভালো ছিল, কারণ ন্যাড়ার মধ্যে সেই আত্ম উপলব্ধিটা ছিল, হ্যাঁ, যে কি করা যায়। আচ্ছা, এখন এখানে অনেক বানান আছে, তোমরা দেখে হয়তো ভয় পেতে পারো, ভাইয়া ব্যাকরণিক বিশ্লেষণে এতগুলা টপিক কেমনে পড়বো? টেনশনের কোনো কারণ নাই ভাইয়া, আমরা আমাদের পেইড ব্যাচে তোমাদের যে ব্যাকরণের ক্লাসগুলো নিব, ইভেন আমি ফ্রি ক্লাসগুলো ব্যাকরণে নিব খুব শীঘ্রই, তো সেইখানে আমরা কয়েকটা রুলসের মাধ্যমে আমরা সব ধরনের কিন্তু এই উত্তর করাগুলো শিখে যাব। সুতরাং এত এত ব্যাকরণ দেখে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। আমি মূলত তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের এই ম্যাটেরিয়ালস গুলো এতটা গোছানো যে তোমরা এই স্লাইড পড়লে তোমাদের আলাদা করে তেমন কিছু প্রয়োজন হবে না। সুতরাং এইখানে অনেক বেশি থাকলেও তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে তোমাদের যাতে সর্বোচ্চ, অর্থাৎ একদম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রিপারেশন যাতে নিশ্চিত হয়, এই কারণে আমরা এতগুলো রেখেছি, যাতে তোমরা কি করো, যারা একটু অ্যাডভান্স পড়াশোনা করতে চাও তাদেরও জন্য এখানে সবকিছু পড়া হয়ে যায়। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। এরপরে উচ্চারণ গুলো দেখো, অনেকগুলো আছে, এই যে বিদ্যা, অঙ্ক, এই যে অঙ্ক বানানে কিন্তু এই যে এই অনুসারটা উঠে গিয়ে কি হয়ে যায়, উঁ হয়ে যায়, হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে অনেক আছে, অনেক। তো দেখে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, এগুলো আমরা সব রুলস এর মাধ্যমে শিখবো, টেনশনের কোনো কারণ নাই। আমরা ব্যাকরণের ক্লাসে সব রুলস এর মাধ্যমে দেখবো। এখানে দেখো কি আছে, সমাস আছে, নর ও নারী, নর ও নারী, এটা কি দ্বন্দ্ব সমাস, কেন? এই যে নরেরও প্রাধান্য, নারীরও প্রাধান্য সমান, ওকে? এই যে দেখতে পাচ্ছ এখানে সমাজগুলো আমরা সব সব রুলস এর মাধ্যমে পড়ে শেষ করে ফেলবো, টেনশনের কোনো কারণ নাই। এখানে তোমাদের স্লাইডে গুরুত্বপূর্ণ ব্যাকরণিক পার্টগুলো আমরা জাস্ট দেখিয়েছি। আমরা আমাদের পেইড ব্যাচে কিংবা ফ্রি ক্লাসে ব্যাকরণে যখন ব্যাকরণ পড়বো তখন আমরা এগুলো সবকিছু ধরে ধরে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমি প্রত্যেক ক্লাসেই তোমাদেরকে বলি এবং তোমাদেরকে আশ্বস্ত করি, টেনশনের কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের ক্লাসগুলো করলেই তোমার এই সব কটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তখন তুমি ধরো তুমি একদিন সমাসের ক্লাস করলা, একদিন সমাসের ক্লাস করার পর এই যে ফার্স্ট পেপারে যতগুলা ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাসে এই ব্যাকরণিক অংশে সমাস ছিল না, সেই সমাসের প্রশ্নগুলো তুমি আবার নতুন করে গিয়ে দেখবা, দেখে তুমি নিজে অবাক হয়ে যাবে যে আরে এগুলো তো আমি রুলসের মধ্যেই পড়ে ফেলছি, এগুলো তো আমি এখন পারি, সবগুলো তোমরা তখন সলভ করতে মানে একদম ইজিলি সলভ করতে পারবা, বোঝা গেছে? সুতরাং টেনশনের কোনো কারণ নাই। এইখানে দেখো সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে, পরিচয় অন্ত পর্যন্ত, কেন এই যে রেপটা বাদ দিয়ে এটা পরি হয়ে গেল, এটা তো একটা রুলস আছে, তাই না? এই রুলস গুলাই কিন্তু আমরা পড়বো। শব্দসমূহ দেখো, এইটা খুব গুরুত্বপূর্ণ ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ, 100% একটা প্রশ্ন ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে কিন্তু আসে। শব্দের উৎস, শব্দের উৎস থেকে আসে, যে এটা কোন ভাষার শব্দ, কোথা থেকে আসছে। যেমন অর্ধ তৎসম, যে বাটি, মিত্র থেকে হয়েছে কি মিত্তির, হ্যাঁ। তারপরে দেখো দেশি, রুটি, কুলো, ধুচুনি। ফার্সি কি কাগজ, দরকারি, নালিশ, হাঙ্গামা, চাকর, বাগান। আরবি কি আদালত, আসামি, ফুরসত, শখ, এগুলা, হ্যাঁ। পর্তুগিজ কি আনারস, তুর্কি বাবা, ইতালি কি ম্যালেরিয়া। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা ভর্তি পরীক্ষা কিন্তু প্রশ্ন অবশ্যই অবশ্যই আসে। এখন বিলাসী গল্পের এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই ডাইভার্সিটি এটার মধ্যে আছে যে এখান থেকে অনেকগুলা ব্যাকরণিক প্রশ্ন করা সম্ভব, অনেক। এবং তোমাদের আমাকে যদি র্যাঙ্কিং করতে বলো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য র্যাঙ্কিং করেন যে কোনগুলো গুরুত্বপূর্ণ, তার মধ্যে আমি বোধ হয় আমাকে র্যাঙ্কিং করতে বলে আমি টপ 3-তে বিলাসীকে কিন্তু রাখবো, টপ 3-এর মধ্যেই বিলাসী থাকবে, এখান থেকে সর্বোচ্চ সংখ্যক কোশ্চেন করা সম্ভব কিন্তু, বুঝা গেছে?
এই যে এখানে একটা জিনিস আমাদেরকে দেখায়, মিশ্র শব্দটা কি জিনিস। মিশ্র শব্দ মানে কি, এখানে দুইটা শব্দের অংশ থাকবে। যেমন অংশীদার, এখানে কি সংস্কৃত শব্দ আছে, ফার্সি শব্দ আছে। ফুলদানি বাংলাও আছে, ফার্সিও আছে, এটাকে বলা হয় মিশ্র শব্দ। এটা আমরা ব্যাকরণের ক্লাসে যখন শব্দ পড়বো তখন এটা আমরা ক্লিয়ার হয়ে যাব। এই যে এখানে কি আছে, প্রকৃতি প্রত্যয় আছে। এই যে ভাঙলে কি হয়, ভাগ্যকে ভাঙলে কি হয়, ভজ যোগ জ। বিলাসীকে ভাঙলে কি হয়, বিলাস যোগ ইন। কর্তব্য কি, ক্রি যোগ তব্য। হস্তিকে ভাঙলে কি হয়, হস্ত যোগ ইন। এটা কি, এই ভাঙা মানে কি, এই ভাঙা অন্য ভাঙা, প্রকৃতি ও প্রত্যয়। মানে কি, একটা প্রকৃতি, এটা প্রকৃতি, এটা প্রত্যয়, একটা অংশ প্রকৃতি, একটা হচ্ছে প্রত্যয়। এটা মানে কি ব্যুৎপত্তিগত অর্থ যে ব্যাপারটা, হ্যাঁ, প্রকৃতি প্রত্যয়টা। বাগধারা আছে, যে বুক ফাটা, রসাতলে যাওয়া মানে কি নষ্ট হয়ে যাওয়া। বুক ফাটা মানে কি হৃদয় বিদারক। মাথা হেট করা মানে কি লজ্জায় ফেলে দেওয়া। অকাল কুষ্মাণ্ড আমরা বলি না, মানে কি অকর্মণ্য, অকেজ। কাটা দেওয়া মানে কি বাধা সৃষ্টি করা। এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু ব্যাকরণিক পার্টটা, হ্যাঁ। এই যে পঞ্চমুখ মানে কি প্রশংসা হওয়া। লাভের অঙ্কে শূন্য মানে কি ফলাফল একেবারেই লাভজনক না। মানে তোমরা যদি অ্যাডমিশনে যদি বেশি ছোটাছুটি করো, তোমরা যদি ফোকাসড না থাকো, তোমরা যদি একটা বই পড়ো সেটা যদি ঠিকভাবে কমপ্লিট না করো, তোমরা যদি রেগুলার ক্লাস না করো, রেগুলার যদি পরীক্ষার মধ্যে না থাকো, তাহলে যতই ক্লাস করো, যত ভাইয়ারই ক্লাস করো, আলটিমেটলি কি হবে, লাভের অঙ্ক শূন্য। সুতরাং তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, একটু পড়াশোনা করতে হবে, ভাইয়াদের ম্যাটেরিয়ালস পড়তে হবে, স্লাইড পড়তে হবে, বই পড়তে হবে, ক্লাসগুলো নিয়মিত করতে হবে। তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া তোমার জন্য কিন্তু অনেক সহজ হবে, অনেক সহজ, অনেক সহজ। এবং আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াই কিন্তু সবচেয়ে বেশি সহজ হয়, কারণ এখানে যতটা আমরা টেনশন করি আসলে কিন্তু কোশ্চেন প্যাটার্নটা ততটাও কঠিন হয় না, যদি তুমি একটু সচেতন থাকো, একটু ভালোভাবে পড়াশোনা করো। আর বিশ্ববিদ্যালয়ের সিটের অঙ্ক যদি হিসাব করি, তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিটের সংখ্যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে কিন্তু অনেক বেশি। ওকে, সুতরাং তোমরা একদম চিন্তা করবে না, তোমরা নিয়মিত পড়াশোনা করো তাহলেই হবে। এখানে কিছু বাক্য রূপান্তরও আছে, হ্যাঁ, এই বাক্য রূপান্তরগুলো তোমরা একটু দেখবে। এই যে অস্তিবাচক থেকে কিভাবে নেতিবাচক হতে হয়, এটা তোমরা এইচএসসি সিলেবাসে পড়ছো না, এইচএসসি সেকেন্ড পেপারে পড়ছো না। এইচএসসি সেকেন্ড পেপারে বাক্য রূপান্তর ছিল, সেই বাক্য রূপান্তর চ্যাপ্টারের এটা একটা প্রশ্ন এখান থেকে কিন্তু আসে। এটা রিটেনেও আসে, এমসিকিউ আসে, দুটার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমাদের ঘুম পাচ্ছে, ঘুম পাওয়াটাই স্বাভাবিক ভাইয়া, রাত হয়ে গেছে। তবে চিন্তার কোনো কারণ নাই, আমরা খুব দ্রুতই ক্লাসটা শেষের দিকে, তোমরা টেনশন করো না, আমরা হয়তো খুব অল্প সময়ের মধ্যে সবকিছু কভার করে ফেলবো। এখানে সেলফ টেস্ট দেওয়া আছে, সেলফ টেস্টটা তোমরা নিজে নিজে পরীক্ষা দিবে। এখানে উপরে আদালতের হুকুম বলতে কি বোঝানো হয়েছে, আদালতের হুকুম বলতে এখানে কি হাইকোর্টের নির্দেশ, জজ কোর্ট নাকি খুড়ার, এটা হচ্ছে স্রষ্টার নির্দেশ। এইভাবে প্রত্যেকদিন তোমাদের জন্য আমি যে সেলফ টেস্ট রাখি 10টা বা 15টা, সেই সেলফ টেস্ট গুলো এখানে দেওয়া আছে। আমি খুব বেশি তোমাদের কাছে সময় নিব না, তোমরা এই 3টা ঋতু উত্তর করো, 4, 5 এবং 6, এই 3টা ঋতু তোমরা উত্তর করো, ঝটপট উত্তর করো। 4, 5 এবং 6 কমেন্ট করো দেখি, 4, 5 এবং 6। ঘুম কমানোর টেকনিক, তোমরা একটু চোখে মুখে পানি দিবা, একটু কফি খাবা, একটু চা খাবা, একটু হাঁটাহাঁটি করবা, তাহলে ঘুম কেটে যাবে ভাইয়া। জারা রহমান একটা খুব ফানি কমেন্ট করেছো, ওকে ভূতে ধরে নাই, ওকে ঘুমেই ধরছে। তোমাদের চিন্তার কোনো কারণ নাই, ওকে ঘুম ধরছে, ভূত ধরে নাই। আচ্ছা, তোমরা ঝটপট একটু এটার কমেন্ট করো যে 4, 5 এবং 6 নাম্বারের সঠিক উত্তরটা কি। ঝটপট। আফরিন আলপনা বলছো ভাইয়া আমার কমেন্ট পড়েন না কেন, কই তুমি তো কমেন্ট করো নাই আপু, কমেন্ট করো দেখি, কই তোমার কমেন্ট নাকি আমি পড়ি না। আচ্ছা, সরে দাঁড়ালাম, ওকে আমি সরে দাঁড়ালাম, তোমরা দেখো আর কমেন্ট করো, ঝটপট করো, এগুলো সঠিক উত্তর কি হবে। হ্যাঁ, তোমরা
তোমরা সঠিক উত্তর দিয়েছো। তোমরা 5-এর খ বলছো, 4-এর, হ্যাঁ হ্যাঁ, 4-এর খ, হ্যাঁ ঠিক বলেছো। 5-এর খ, হ্যাঁ। তোমরা দেখতে পাচ্ছ এখন? প্রেমের প্রাবল্য ভাইয়া। এই যে দেখো সেলফ টেস্ট গুলা। আচ্ছা, এরপরে দেখো, এই যে তোমাদের জন্য এবার অ্যান্সার শিটও দিয়ে দিছি। তোমাদের মধ্যে অনেকে গত ক্লাসে কমেন্ট করেছিলে যে ভাইয়া আপনি তো সেলফ টেস্ট গুলা দেন, এমসিকিউ গুলা পড়ান, দাগাই দেন বটে, কিন্তু পরে তো আর মনে থাকে না, এক্ষেত্রে কি করতে পারি? এই জন্য এবার আমি তোমাদের জন্য যেটা করেছি, যে তোমাদের জন্য আলাদা করে এমসিকিউটা দিয়ে দিয়েছি। স্লাইডে কিন্তু এমসিকিউ অ্যাড করে দেওয়া যেত সরাসরি, এটা যেটা হয়তো তোমরা প্র্যাকটিস করতা না, সরাসরি উত্তরটাই দেখে ফেলতা। এই জন্য যেটা করছি যে লাস্টের দিকে তোমাদের একটা অ্যান্সার শিট দিয়ে দিছি, যাতে তোমরা আগে নিজে প্র্যাকটিস করতে পারো, তারপর শেষের দিকে এসে মিলিয়ে দেখতে পারো যে তোমার কতগুলো সঠিক হয়েছে। তোমরা এখন যেটা করবে, যে এটা একদম দেখবে না, তোমরা এই আজকে ম্যাটেরিয়ালসটা পাওয়ার পর এই যে 15টা এমসিকিউ, এই এমসিকিউটা নিজে আগে সলভ করবে। সলভ করার পর তারপরে অ্যান্সার শিটটাকে মিলিয়ে দেখবে যে তোমার কতগুলো উত্তর সঠিক হয়েছে। ওকে, এবার দেখো আমরা রিটেন কোশ্চিনে আসছি। আমরা প্রত্যেক দিনই যে রুটিনটা তোমাদের দেখাই, যে লিখিত প্রশ্ন একটা অনুচ্ছেদ আছে, 8 ঘন্টা ধস্তাধস্তির পরে রোগী তাহার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, তাহার শ্বশুরের দেওয়া মন্ত্রৌষধি সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া ইহলোকে লীলা সাঙ্গ করিল। মানে ওই যে মৃত্যুঞ্জয় মারা গেল সেইটা। ওকে, তাহলে এইখান থেকে আমরা পুরোটা পড়ে ফেললাম। তারপরে প্রশ্নটা দেখো, বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয়ের নাম কেন মিথ্যা প্রতিপন্ন হলো? মৃত্যুঞ্জয় নামের অর্থ যিনি মৃত্যুকে জয় করেন, আমরা শুরুতেই বলে দিলাম। তারপরে বিষকণ্ঠ শিব, অর্থাৎ শিবকে বিষকণ্ঠ বলা হয় কেন? কারণ শিবের গলায় থাকে নীল, দেখো না, নীল, নীলকণ্ঠ, ওখানে বিষ থাকে। বা মহেশ্বরের অন্য নামও মৃত্যুঞ্জয়, তার মানে শিবের আরেক নাম মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের বাবা মা তার পুত্রের নাম মৃত্যুঞ্জয় রাখলেও সে মৃত্যুকে জয় করতে পারেনি, সাপের কামড়ে ঠিকই তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল, তাই তার নাম মিথ্যা প্রতিপন্ন হলো। দেখলা কত ছোট্ট এবং সহজে লিখা যায় একটা প্রশ্নের উত্তর। এখানে কিন্তু আমি বাড়াবাড়ি কিছু লিখছি, আহামরি কিছু লিখছি? কিছুই কিন্তু আহামরি লিখি নাই, জাস্ট সিম্পল কথাগুলো লিখছি, কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে লিখছি। এভাবে লিখলে রিটেনে মার্ক ভালো পাওয়া যাবে। ওকে, দেখো অনুচ্ছেদের রেখাঙ্কিত শব্দগুলোর ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখো। এই যে ব্যাকরণ থেকে কিন্তু একটা কি দিলাম, ব্যাকরণ থেকে কিন্তু একটা রিটেন কোশ্চেন দিয়ে দিছি। ওকে, মৃত্যুঞ্জয়, ইহলোক, বিলাসী, বিষয়ের আজ্ঞা, এটার ব্যাস বাক্য এবং সমাসের নাম। ওকে, মৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করেন যিনি, কিন্তু এটা কি বহুব্রীহি সমাস, কারণ এখানে মৃত্যুঞ্জয় বলতে মৃত্যুকে যিনি জয় করেন তাকে বলা হয় নাই, ওই চরিত্রের নামটাই কি মৃত্যুঞ্জয়। এখানে তৃতীয় পক্ষের প্রাধান্য পেয়েছে, তৃতীয় পক্ষের প্রাধান্য পেয়েছে। যেমন আমরা কি জানি মৃত্যুঞ্জয় মানে কি, আমরা একটু আগে দেখলাম শিবের নামও মৃত্যুঞ্জয়। ওকে, মানে এখানে না পূর্ব পদের প্রাধান্য আছে না পরপদের প্রাধান্য আছে, এখানে তো তৃতীয় কোনো অর্থ প্রাধান্য পাচ্ছে, এই কারণে আমরা কি বলছি বহুব্রীহি সমাস। ওকে, এখানে গ এবং ঘ নাম্বারটাও তোমরা দেখছো, রাত অনেক বেশি হচ্ছে, তোমরা হয়তো অনেকে ঘুম পাচ্ছ, কিন্তু অ্যাডমিশনের সময় কিন্তু ভাইয়া ঘুমালে চলবে না। মানে ঘুমালে চলবে না বলতে যে ঘুমাবা না তা না, অবশ্যই ঘুমাবা। অ্যাডমিশনের সময় কিন্তু তোমাদের যে মিনিমাম ঘুম 6 থেকে 7 ঘন্টা, এটা কিন্তু প্রয়োজন। তোমরা কেউ 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়ে অ্যাডমিশন সময়টা কাটিও না, শেষ পর্যন্ত অসুস্থ হয়ে যাবা, দেখা যাবে যে অ্যাডমিশনের পরীক্ষায় দিতে পারছো না। সুতরাং তোমরা নিয়মিত যে ঘুম 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা তোমরা ঘুমাবা, বাকি সময়টা পড়াশোনা করবা। দিনের বেলা ঘুমটা চাইলে অ্যাভয়েড করতে পারো, কারণ দিনের বেলা ঘুমটা তোমার যে ফিজিক্যাল কন্ডিশন, জৈবিক ক্রিয়া, এটাকে নষ্ট করে দিবে। তোমরা তখন সারাদিন তোমার অলস অলস লাগবে। হ্যাঁ, চেষ্টা করবা সকাল সকাল ঘুম থেকে উঠতে এবং মোটামুটি 12টা পর্যন্ত, 12:30টা পর্যন্ত পড়াশোনা করে ঘুমিয়ে যেতে। ওকে, তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে। ওকে, তোমরা বাকিটা দেখে নিচ্ছ, এটা তোমাদের পড়া, এবং তোমাদের জন্য অ্যাজ ইউজুয়াল যেটা হোমওয়ার্ক থাকে সেই হোমওয়ার্ক থাকবে। সাপের বিষ যে বাঙালির বিষ নয়, কেন এই কথাটা কেন বলা হয়েছে ব্যাখ্যা করতে হবে। ওকে, আচ্ছা, এই আমাদের মোটামুটি
আর ক্লাস এই তো আমাদের যেটা রেগুলার কথা যে আমাদের মাত্র একটাই কোর্স, আমরা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা কোর্স পড়াই না, আমরা একটাই কোর্স পড়াই এবং এখানে বাংলার মেন্টর প্যানেলে আমি থাকবো ইনশাআল্লাহ, এবং আমাদের প্রাইভেট ব্যাচে প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাস হবে, ডিসকাশন গ্রুপ থাকবে, লেকচার শিট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের কোর্স ফি ৩,০০০ টাকা নয় ১,২৫০ টাকা। তোমরা আমাদের সাথে কিভাবে যুক্ত হবে? যুক্ত হবে হচ্ছে পেজে মেসেজ দিতে পারো কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো, অথবা সরাসরি এই নাম্বারে টাকা পাঠিয়ে আমাদেরকে পেজে নক করলে হয়ে যাবে। আমাদের কোর্স ফি এখন ১,২৫০ টাকা। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী কোনো ক্লাসে। ধন্যবাদ।